লোকান্তরে লক্ষ্য মুজিব ঘরে ঘরে, তার প্রমাণ আজিজুর রহমান। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, এক মুজিব লোকান্তরে লক্ষ্য মুজিব ঘরে ঘরে। বুধবার জুলাই আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরে ট্রাক চালক হোসেন নিহতের মামলায় গ্রেপ্তার দেখানোর পর আদালত থেকে কারাগারে নেয়ার পথে সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে মারধরের শিকার রিকশা চালক আজিজুর রহমানকে উদ্দেশ্য করে কথা বলেন। মোহাম্মদপুর থানার এসআই আক্তারুজ্জামান, যিনি হোসেন হত্যা মামলা তদন্ত কর্মকর্তা, জুনায়েদ আহমেদ পলককে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত আজ শুনানির দিন ধার্য করেন। সেই অনুযায়ী এদিন তাকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়। আদালতে তোলার সময় পলকের মাথায় হেলমেট এবং হাতে হাত করা ছিল। তিনি বুলেট প্রুফ জ্যাকেটও পরেছিলেন। কাঠগড়ায় নেয়ার পর পুলিশ তার বুলেট প্রুফ জ্যাকেট খুলে দেয়। সকাল 10:30টায় ঢাকা মহানগর হাকিম এম মিসবাউর রহমান এজলাসে বসার পর শুনানি শুরু হয়। তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, গত বছরের 19শে জুলাই মোহাম্মদপুরে ট্রাক চালক হোসেন নিহত হন এবং এই ঘটনায় আসামি জুনায়েদ আহমেদ পলকের জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। মামলার বিবরণ অনুযায়ী জুলাই আন্দোলনের সময় 19শে জুলাই মোহাম্মদপুর এলাকায় গুলিতে ট্রাক চালক হোসেন মারা যান। এই ঘটনায় তার মা রিনা বেগম 31শে আগস্ট একটি মামলা দায়ের করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন শুনানিতে বলেন, এটি একটি হত্যা মামলা এবং তদন্তে নাম আসায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের ওপর ক্র্যাকডাউন চালানো হয়, অনেককে গুলি করে হত্যা করা হয় এবং তাদের গণকবরে সমাহিত করা হয়েছে। তিনি দাবি করেন, হত্যার সঙ্গে পলক সরাসরি সম্পৃক্ত। শুনানি শেষে বিচারক এই মামলায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। বছরের পর বছর একই পদে আছি, দেখা যায় আমরা সহকারী শিক্ষক পদে ঢুকছি, কর্মজীবন শুরু করছি, শেষও হয়ে যাচ্ছে অনেকে সহকারী শিক্ষক পদে। এখানে কোনো ব্লক পোস্ট, কোনো প্রমোশন নাই। আমাদের কাজের আগ্রহ হারিয়ে যাচ্ছে দিন দিন, যে আপনার এখানে কোনো প্রমোশন হচ্ছে না, কোনো আমরা এগিয়ে যেতে পারছি না। মানসিকভাবেও আমরা বিপর্যস্ত হয়ে যাচ্ছি যে এক পোস্টেই আমাদের শুরু, এক পোস্টেই শেষ। এই জন্য আমরা এখানে আজকে সারা দেশে আমাদের মানববন্ধন হচ্ছে জেলা পর্যায়ে। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই যে দুর্বল অবস্থা, প্রশাসনিকভাবে আমাদের এগিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, একই পোস্টে থাকছে। এইটা যেন আমাদের 4 স্তরীয় পদসোপান হয়। আস্তে আস্তে আমাদের যেন কাজের আগ্রহ বাড়ে, প্রমোশন হয়, আমরা আমাদের শেষ জীবনের জন্য একটা ভালো পথ নিয়ে অবসরে যেতে পারি। এটাই হচ্ছে আমাদের মেইন ইয়ে। আমি হচ্ছে দিলরুবা ইয়াসমিন, সহকারী শিক্ষক গণিত, গাজীপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এন্ট্রি পদ নবম গ্রেড ধরে 4 স্তর বিশিষ্ট পদসোপান তৈরি করা, যাতে আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে যারা শিক্ষক আছেন তারা যেন বঞ্চনার শিকার না হয়। কারণ এটা আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটা অত্যন্ত হতাশাজনক বিষয়। আপনারা প্রায় দেখবেন যে অনেক শিক্ষক আছেন যারা সিনিয়র শিক্ষক, এটা নবম গ্রেডের পদ, তো সহকারী শিক্ষক পদটা হচ্ছে 10ম গ্রেড আর সিনিয়র শিক্ষক হচ্ছে নবম গ্রেড। আমাদের কোনো পদসোপান না থাকার কারণে, সুনির্দিষ্ট পদসোপান না থাকার কারণে আমাদের অনেক শিক্ষকই নবম গ্রেড সিনিয়র শিক্ষক হয়ে তারা চাকরি থেকে অবসর গ্রহণ করে, যেটা তাদের জন্য একটা পেশাগত হতাশার সৃষ্টি করে। এবং আপনারা জানেন, আমরা সবাই বিশ্বাস করি যে শিক্ষা জাতি মেরুদণ্ড। এখন এই শিক্ষাকে চালিয়ে নিয়ে যাবেন কে? একজন দক্ষ শিক্ষক। আমরা যতই কারিকুলাম করি বা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করি না কেন, শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মূল যে ফ্যাক্টর, সে হচ্ছে একজন দক্ষ, বলিষ্ঠ, অভিজ্ঞ একজন শিক্ষক। এজন্য শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করা বাঞ্ছনীয়। সেজন্য আজ আমরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ যে আমরা রাজপথে আমাদের দাবিগুলো মানববন্ধনের মাধ্যমে প্রকাশ করার জন্য দাঁড়িয়েছি, এখানে শুধুমাত্র আমাদের পেশাগত স্বার্থই জড়িত নয়, আমরা একটা ভিশনারি গোল নিয়ে দাঁড়িয়েছি। আমরা চিন্তা করছি যে যদি শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করা না যায়, তাহলে এই যে আমাদের আগামীর যে স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি,
একটা উন্নত, সমৃদ্ধ, আধুনিক একটা বাঙালি জাতি তৈরি হবে, বাংলাদেশি জাতি তৈরি হবে। সেই স্বপ্ন আমার মনে হয় অধুরাই থেকে যাবে যদি আমরা শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করতে না পারি। আর সেই আকর্ষণীয় করার জন্য আমরা মনে করি শিক্ষকতা পেশাকে যদি আমরা নবম গ্রেড এন্ট্রি পথ আমরা চাচ্ছি, নবম গ্রেড যদি আমরা করি, সেখানে তরুণ প্রজন্ম যারা আগামী দিনে শিক্ষক হবেন তারা এই পেশা আকৃষ্ট হবেন। শিক্ষকতা অবশ্যই একটা মহৎ পেশা। ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গণশুনানির সময় প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন। বুধবার সকাল 8:30টার দিকে দিল্লির সিভিল লাইনের বাসভবনে আয়োজিত এক গণশুনানির সময় এক ব্যক্তি হঠাৎ এগিয়ে এসে তাকে চড় মারেন। ঘটনার পরপরই উপস্থিত নিরাপত্তা রক্ষীরা হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, সকালে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তার সিভিল লাইনের বাসভবনে জনসাধারণের অভিযোগ শুনছিলেন। এ সময় ভিড়ের মধ্যে থেকে উঠে আসা এক ব্যক্তি হাতে কাগজ দেন মুখ্যমন্ত্রীকে। কিছু বোঝার আগে তিনি হঠাৎ মুখ্যমন্ত্রীকে চড় মেরে বসেন। ঘটনার পরেই নিরাপত্তা রক্ষীরা দ্রুত অভিযুক্তকে নিয়ন্ত্রণে নেন। দিল্লি পুলিশ জানায়, হামলাকারীর পরিচয় ও উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি কোনো বিষয় নিয়ে ক্ষুব্ধ ছিলেন বা এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানিয়েছেন পুলিশ। লেজুর ভিত্তিক রাজনীতিকে আমি কখনোই সমর্থন করি না। এই প্রশাসন পুরোপুরিভাবে জাতির সঙ্গে গাদ্দারি করেছে। রাষ্ট্র ছাত্র রাজনীতি, যেহেতু ক্যাম্পাসের বর্তমান যে অবস্থা, এখানে গুপ্ত রাজনীতির এক ধরনের প্রভাব দেখা যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে প্রকাশ্যে একটি লিস্ট প্রকাশ করা এক ধরনের সাহসিকতার পরিচয়। যে কোনো ধরনের প্রকাশ্য রাজনীতিকেই আমরা চাই উৎসাহিত করতে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কারণ আমরা তো দেখেছি গত মানে ইসের আগে, 24-এর গণ অভ্যুত্থানের আগে যে লেজুর ভিত্তিক রাজনীতির যে এক ধরনের প্রভাব আমরা দেখেছি, এবং সেটার সাথে গণরুম কালচার, গেস্টরুম কালচার, আমাদের শিক্ষার্থীরা আসলে অনেক সাফার করেছে সেটা নিয়ে। তো সেই জায়গা থেকে সবাই এটি একটি ট্রমা রেসপন্স হিসেবে কিন্তু এটার বিরোধিতা করেছে। কিন্তু যখন একটা প্রকাশ্যের কমিটি দেওয়া হয়, সেটাকে আসলে প্রথমেই খারিজ করে দেওয়ার বা প্রথমেই সেটাকে সেটার প্রতি নিন্দা প্রকাশ করার আসলে কোনো কারণ নেই বলে আমি মনে করি। কারণ আমরা জানি গুপ্ত রাজনীতি আছে আমাদের আশেপাশে, গুপ্ত রাজনীতি খুব আড়ম্বরে চলছে। তাদের কমিটি প্রকাশ না করেই আমরা জানি যে কোন কোন নেতা এখানে আছেন, তাদের নাম আমরা জানি, কিন্তু আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের আলাপ করতে পারছি না বা তাদেরকে নিন্দা প্রকাশ করতে পারছি না। কিন্তু যখন সাহসিকতার সাথে ছাত্রদল এই কমিটিটা প্রকাশ করেছে, আমি এটিকে সম্পূর্ণভাবে অ্যাপ্রিসিয়েট করি আর কি। তারা এখন ডাকসুর প্রার্থী বলি বা একটি নেতৃত্বের জায়গাতে নিজেকে দেখতে চাচ্ছি, সবাই আমরা এক বাক্যেই মনে করি যে ক্যাম্পাসে কোনো ধরনের লেজুর ভিত্তিক রাজনীতি চলতে পারবে না, যেটার কারণে মাদার যে রাজনৈতিক দল, তাদের নির্দেশে আসলে শিক্ষার্থীদেরকে নিয়ে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, যেটা শিক্ষার্থী বান্ধব কখনোই হয়ে উঠবে না, যেটা আমরা অলরেডি জানি। কারণ এই ছাত্র রাজনীতি সবসময় কিন্তু ওই মাদার পার্টির পারপাসকে সার্ভ করবে। কখনোই সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে তারা অত বেশি সোচ্চার হবে না, যতটা না তারা নিজেদের স্বার্থ নিয়ে সোচ্চার হবে। তো সেই ক্ষেত্রে এই ধরনের লেজুর ভিত্তিক রাজনীতিকে আমি কখনোই সমর্থন করি না। এই ভূখণ্ডের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা গত 16 বছর নিজের নামে রাজপথে ছাত্রলীগের মারের মুখে, আওয়ামী লীগের সন্ত্রাসের মুখে, ফেসিবাদ এবং স্বৈরতন্ত্রের মুখে যারা রাজপথে লড়াই করেছে, তারা ওই বৈঠকগুলো থেকে ওয়াকআউট করেছে। আমরা যারা বিগত সময়ে লড়াই করেছি, আমরা যারা এখন লড়াই করছি, আমরা যারা শহীদদের লিগেসি ভুলতে চাই না, আমরা যারা একটা বিশ্ববিদ্যালয় এরকমভাবে গঠন করতে চাই যেই বিশ্ববিদ্যালয় তার শহীদের প্রাপ্য সম্মান দিবে, শহীদের যেই স্বপ্নসাদ, সেই স্বপ্নসাদ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে, সেই বিশ্ববিদ্যালয় বিনির্মাণে আমরা মনে করি এই প্রশাসন পুরোপুরিভাবে জাতির সঙ্গে গাদ্দারি করেছে। একটা সুপ্ত শঙ্কা আসলে থেকে যায়, কিন্তু এরপরেও আমরা মনে করছি যে আমাদের যে সম্মিলিত প্রতিরোধ, এই বাংলাদেশের মানুষ এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশকে ধারণ করে, তাদের যেই প্রতিরোধ, সেই প্রতিরোধের মুখে আমরা একটা কাঙ্ক্ষিত ডাকসু আমরা মঞ্চস্থ করতে পারবো, সংগঠিত করতে পারবো, এবং সেই ডাকসুর পরে আমরা মনে করি যে বাংলাদেশ বিজয়ী হবে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিজয়ী হবে, এবং সেই বিজয়ী হওয়ার যেই মিছিল, সেই মিছিলে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লসিত হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্য পদের শিক্ষক নিয়োগের জন্য ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA।
এই বিজ্ঞপ্তিতে মোট ৪১,৬২৭ জনকে শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এনটিআরসিএ চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের কাছে এই ফল হস্তান্তর করেন। এনটিআরসিএ জানিয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগামী 18 সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র প্রদান করতে হবে। নিয়োগপত্র পাওয়ার পর প্রার্থীকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। প্রতিষ্ঠান প্রধানরা টেলিটকের ওয়েবসাইট থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিয়োগপত্র ডাউনলোড করতে পারবেন। নিয়োগপত্র দেওয়ার আগে প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে একটি 3 সদস্যের যাচাই কমিটি গঠন করতে হবে। এই কমিটি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সনদ এবং এনটিআরসিএ সুপারিশপত্র পর্যালোচনা করবে। যদি কোনো প্রতিষ্ঠান ভুল তথ্য প্রদান করে বা যোগ্যতাবিহীন প্রার্থী নিয়োগ দেয়, তার সম্পূর্ণ দায়ভার প্রতিষ্ঠানকেই বহন করতে হবে। যদি কোনো প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে সুপারিশ পান এবং তা যোগদানের সময় ধরা পড়ে, তাহলে তার সুপারিশ বাতিল বলে গণ্য হবে। একইভাবে পুলিশ ভেরিফিকেশন অনুপযুক্ত বিবেচিত হলেও সুপারিশ বাতিল হয়ে যাবে। প্রার্থী যোগদান করলে প্রতিষ্ঠান প্রধানকে 7 কার্যদিবসের মধ্যে ওয়েবসাইটে গিয়ে জয়েনিং স্ট্যাটাস অপশনে ইয়েস ক্লিক করে তথ্য নিশ্চিত করতে হবে। যদি প্রার্থী যোগদান না করেন, তাহলে নো ক্লিক করে উপযুক্ত কারণ উল্লেখ করতে হবে। এনটিআরসি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র না দিলে প্রার্থীর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া। মানে একটা নির্দিষ্ট সীমানার বাইরে হাতিগুলোকে আসতে দেওয়া হচ্ছে না। একইভাবে আমি যখন 2019 সালে কেনিয়াতে গেলাম, তখন আরও আশ্চর্য হলাম, যেখানে এলিফ্যান্ট অরফানেজ, হাতির বাচ্চাদের জন্য এতিমখানা। বন থেকে হাতির বাচ্চারা দল বেঁধে আসতেছে আর তাদেরকে খাওয়ানো হচ্ছে। একটা গ্রুপ আসতেছে আর একটা গ্রুপ যাচ্ছে। তা আমি গত শুক্রবার দিন যখন রামুতে নাইখানসরিতে যখন যে অ্যাক্সিডেন্টটা হলো, আমি ওইটার কোঅর্ডিনেশন ছিলাম। যখন আমাদের রামুর জিওসি সাহেব বললেন যে এখনই হেলিকপ্টার পাঠাতে হবে, না হলে যিনি আহত হয়েছেন তার লাইফ থেকে। তা আমি আমাদের উপদেষ্টা মহোদয়কে আমি এপিএস সাহেবের মাধ্যমে অবহিত করলাম। ম্যাডাম তো ব্যবস্থা নিচ্ছেন এবং আমাদের সিসি মহোদয় সবার ঐক্যন্তিক প্রচেষ্টায় অন্তত আমরা ঢাকা সিএমএসে নিয়ে আসতে পেরেছি। এখন আমার সামনে যে প্রশ্নটা আসছে সেটা হলো যে আমরা যে হাতি এবং মানুষের যে দ্বন্দ্ব, এইটা নিরসন হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমার কাছে মনে হচ্ছে যে আমার দীর্ঘ প্ল্যানিং বা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইফ স্টাইলে দেখলাম যেখানে অল্টারনেটিভ লাইভলিহুড সৃষ্টি করা খুব গুরুত্বপূর্ণ। বিকজ যারা ফরেস্ট এরিয়াতে থাকে তারা যদি এনক্রোচিং করে ল্যান্ডটা দখল করে নেয়, হাতির আবাসস্থল কমে যাবে। এখন এইসব লোকের যদি অল্টারনেটিভ লাইভলিহুড ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো হাতির যে সংরক্ষণ, হাতিকে আমরা বাঁচাতে পারবো। ঘরের ধাক্কা দিয়ে তিনি ভেঙে দিয়েছে। তারপরে ঘরে রান্নাঘরের মধ্যে যেটুকু উচ্ছিষ্ট ভাত ছিল হাড়িতে, দরজাটা ভেঙে সেইটুকু সে যখন বের করে, ওই ঘরে সে ছিল এক ভদ্রমহিলার তার 2 মাসের বাচ্চা নিয়ে। সে লাফিয়ে বেরিয়ে যাওয়ার সময় হাতিকে ট্রাই করে তাকে ধরার জন্য পারে না, হাতি গিয়ে পড়ে যায়, মানে হাতির সুরটা গিয়ে লাগে টিনের ঘরের বেড়ার ঘরে। তাহলে ওই মহিলার জীবনের যে ট্রমা, এর কি কোনো ভ্যালু আমাদের কাছে আছে? না, কারণ আমরা জানি না, আমরা বুঝি না। আমরা কত পত্রিকায় পড়ি, আমাদের যা খুশি, আমাদের রাজনীতিবিদরা যা বলেন, আমরা বিজ্ঞানীরা যা বলি, তাতেই খুশি আছে। কিন্তু মানুষের যে প্রতিদিনের সমস্যা, সেটা থেকে তাদেরকে উঠিয়ে নিয়ে আসা ব্যবস্থাটা খুবই কঠিন। এটারই আরেকটা ভার্সন। এটা হতে পারে হাতি তারা করছে মানুষকে, অথবা মানুষ তারা করছে হাতিকে। এটাই হলো শেরপুরের এই এলাকা বা চুলুটিতে কম্পারেটিভলি কম, কক্সবাজারের দিকে অনেকটাই বেশি। আমরা ধরি নেই সবসময় যে হাতি বোধহয় শুধু গাছপালাই খাবে, কারণ আমাদের দেশে যেসব বাইদ এলাকা ছিল, 2টি বনের মাঝখানে নিচু ভূমি, তার টার্মিনোলজি হলো বাইদ, চালা হলো উঁচু জায়গাটা, শালবনে এটা পরিচিত। আর মিশ্রচিরি সবুজ বনে সাধারণত যে নিচু ভূমি থাকে সেটা হয় হ্রদের পাড়ে। আমি কাপ্তাই হ্রদের কথা বলছি না, এটা কাঞ্চন মারালের ছবি। আপনি দেখেন ঘাস বনে এই সিজনে অনেক ঘাস হয়, কারণ ওই জায়গাগুলোতে ধান লাগানো হয় নাই। কাজে আমরা যদি ধরে নেই যে হাতি বনের ভিতরেই থাকবে এবং শুধু বড় বড় গাছ বা ঝোপঝাড় খাবে, দারুণভাবে ভুল হবে। এই জায়গাগুলো আমাদেরকে উদ্ধার করতে হবে। উদ্ধারের পথ থেকে আমরা সরে যেতে পারবো না,
সরকার এই জায়গায় যদি বলে যে না মানুষ দখল করে ফেলেছে, এটা তো দখলিজম, তাকে আপনাকে উঠাতেই হবে। যদি আপনি বন্যপ্রাণী সংরক্ষণ করতে চান, মানে আসলেই চান, একটা হলো প্রজেক্ট নেওয়ার জন্য চাওয়া, 40 কোটি টাকার প্রজেক্ট, আর পরের বছর 60 কোটি, তারপরে 100, সেটা ডিফারেন্ট জিনিস। অনেকে চাকরি হবে, আমরা পয়সাপাতি পাবো এক্সপার্ট হিসাবে, দ্যাটস ফাইন। এইভাবে আমাদের নেশন চলেছে গত 50-52 বছর ধরে, হয়তো আরও 100 বছর এইভাবেও চলতে পারে যদি আমরা এখনই কোনো ব্যবস্থা না নিই। আমরা এই লোকজনদেরকে অনেক দোষ দিতে পারি যে তারা হাতি মেরে ফেলে, হাতিকে ইনজুরি করে, বা আরও অনেক কিছুর দোষ দিতে পারি, কিন্তু আমার আপনার কোনোদিন ওই জায়গায় যে দাঁড়িয়ে দেখা উচিত যে আসলে পরিস্থিতিটা কী। তখনই আমরা একমাত্র বুঝতে পারবো যে ওই মানুষগুলো বা ওই হাতিগুলো কী ধরনের কষ্টের মধ্যে এবং সংঘাতের মধ্যে বসবাস করে। 5 জুলস এই শব্দটা মনে রাখা খুব বেশি দরকার আছে। ইন্টারন্যাশনালি রিকগনাইজড হলো ইলেকট্রিক্যাল কারেন্ট মাস্ট নট বি মোর দ্যান 5 জুলস। 5 জুলসের বৈদ্যুতিক তার আপনাকে বসিয়ে দিতেই হবে টু সেভ ইউর পিপল, টু সেভ দ্য এলিফ্যান্টস। তার সাথে সাথে আপনি সোলার সিস্টেম করেন, লেবু বাগান করেন, মৌমাছির চাষ করেন, মরিচের বাগান করেন, অথবা রশির মধ্যে মরিচ বেটে সেটা লাগিয়ে দেন, যেরকম আমরা ছোটো বয়সে মাজল লাগিয়ে গুড্ডি উড়িয়েছি, সেইগুলো করেন। সৌরশক্তি সম্বলিত বেড়ার ব্যবস্থা করা। হাতি তাড়াবার জন্য একটু আগে একজন বলেছিলেন যে তেল দেওয়া খারাপ। আমি মনে করি না যে এটা খারাপ, যেহেতু সরকার ওই মানুষগুলোকে রক্ষার জন্য কোনো রক্ষা কবচ দিতে পারে না। তাদের একমাত্র অবলম্বন হলো, আমরা নিজেরা দেখে আসছি, একটা মশালে কাজ হয় না, আর একটা মশাল জ্বালানোর জন্য লাগে 1.5 লিটার তেল। জ্বালানো এবং নিভানো দুটার জন্যই তেলের প্রয়োজন হয়। প্রতিজনের একটা মশাল নিয়ে গেলে হাতি কিছুই মনে করে না। ওই দিন আমরা থেকে দেখে আসছি 1 ঘন্টা ধরে দে ডিডন্ট কেয়ার। 4 থেকে 6টা মশাল নিয়ে লোকজন যখন হাতির দিকে যায়, হাতিকে মারতে হয় না, মশাল নিয়ে কাছে যেতে হয় ওই দিন 3 to 5 মিটার্স, এবং ওই প্রত্যেকটা মানুষের ঝুঁকি আছে, যদি হাতি সামনে চলে আসে মেরে ফেলতে পারে, কিন্তু হাতি ওই মশালে ভয় পায়। যতদিন আমরা অন্য কোনো ব্যবস্থা দিয়ে গ্রামবাসীকে রক্ষা করতে না পারছি, ততদিন আপনাকে মশালের যোগান দিতেই হবে। এখন এই মশাল আপনি বন বিভাগে নিজে পৌঁছে দিন, আপনার ERT টিম রাখুক, বা সরকারের অন্যান্য বিভাগের সাথে মিলে আপনি তাদেরকে রক্ষার ব্যবস্থা করবেন। মানুষকে তো রক্ষা করতেই হবে, হাতিকেও রক্ষা করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যান চালক জব্বার আলী হাওলাদারকে হত্যা চেষ্টার মামলায় বর্তমানে কারাগারে থাকা অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে এবার গুলশান থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার মামলা তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন। এর আগে গত 12ই আগস্ট গুলশান থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সামিউল ইসলাম সিদ্দিককে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য 20শে আগস্ট দিন ধার্য করেছিলেন। মামলার অভিযোগ অনুযায়ী বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত বছরের 19শে জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সাথে আন্দোলনে যোগ দেন ফার্নিচার কর্মচারী পারভেজ ব্যাপারী। ওই দিন জুমার নামাজ শেষে আসামিদের ছোঁড়া গুলিতে তিনি আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত পারভেজের বাবা মোহাম্মদ সবুজ গুলশান থানায় এই ঘটনায় হত্যা মামলা করেন। উল্লেখ্য, চলতি বছরের 29শে এপ্রিল বিকেলে রাজধানীর বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক অভিনেতা সিদ্দিককে আটক করে, পরবর্তীতে তাকে রমনা থানা হয়ে গুলশান থানায় হস্তান্তর করে পুলিশ। 24শে গণঅভ্যুত্থানের সম্মুখ শহীদদের নেতৃত্বে দেওয়া ছাত্র শহীদের সংগঠন দেশের শিক্ষার্থীদের বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দাবির তীব্রতা ও আকাঙ্ক্ষা প্রবলভাবে অনুভব করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই প্যানেলের সহ সভাপতি পদে আবিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক পদে শেখ তানবীর বারী হামিম এবং সহ সাধারণ সম্পাদক পদে তানবীর আল হাদি মায়েত প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাশে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। প্যানেলের বিশেষ দিক ছাত্রদল জানিয়েছে, গত 15 জুলাই আন্দোলন চলাকালীন ঢাবিতে আহত সানজিদ আহমেদ তন্নির প্রতি শ্রদ্ধা জানিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী দিচ্ছেন না তারা। প্যানেলে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক আরিফুল ইসলাম,
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এহসানুল ইসলাম, কমন রুম পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক চিমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জিসান, সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মোহাম্মদ আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আনোয়ার হোসেন এছাড়াও 13 জন সদস্য পদে নির্বাচন করবেন, যাদের মধ্যে মোহাম্মদ জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান এবং আরও অনেকে রয়েছেন। সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আওয়ামী লীগের সহযোগী শিক্ষার্থী ও শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সময়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশন সালাহকে দিয়েছে ছেলেদের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে তৃতীয়বার এই সম্মান জিতলেন 33 বছর বয়সী লিভারপুল তারকা। লিভারপুলে লিগ শিরোপা জয়ে বড় অবদান রাখেন সালাহ। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ 29 গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও 18টি গোল। এই অসাধারণ পারফরম্যান্সে তাকে এনে দিয়েছে পিএফএ বর্ষসেরা ট্রফি। পুরস্কার হাতে পাওয়ার পর নিজের শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে সালাহ বলেন, অবশ্যই আমি ফুটবলার হতে চেয়েছিলাম এবং বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখতাম। পরিবারের জন্য কিছু করতে চেয়েছিলাম, তবে তখন এত বড় কিছু ভাবা যায়নি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গি পাল্টেছে, স্বপ্ন আর লক্ষ্য বড় হতে থেকেছে। সালার সঙ্গে এই পুরস্কারের দৌড়ে ছিলেন তার সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস, আর্সেনালের ডেক্লান রাইস। তবে মৌসুম জুড়ে সালার ধারাবাহিক সাফল্যই তাকে এগিয়ে দিয়েছে বাকিদের চেয়ে। এর আগে প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় এবং ফুটবলার রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছেন তিনি। একই আসরে ছেলেদের বর্ষসেরা তরুণ খেলোয়াড় হয়েছেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স। 23 বছর বয়সী এই ফুটবলার ভিলার ইতিহাসে 5ম তরুণ খেলোয়াড় যিনি এই সম্মান পেলেন। সম্মান পাওয়ার পর রজার্স বলেন, আমি চাই ভবিষ্যতে সেই মহান খেলোয়াড়দের কাতারে নাম লেখাতে যাদের নিয়ে মানুষ কথা বলে। এজন্য আমাকে তাদের পথ অনুসরণ করতে হবে। এখনো অনেক কিছু জেতার বাকি রয়েছে। এদিকে সেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার ম্যারিওনা কালদেন্তে। আর ইংল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ স্যার গ্যারেথ সাউথগেটকে ফুটবলকে তার অবদান এবং ইংল্যান্ড দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়েছে 2025 সালের পিএফএ মেরিট অ্যাওয়ার্ড। এভাবেই পুরস্কারের মঞ্চে একদিকে সালাহ ইতিহাস গড়েছেন, অন্যদিকে উঠে এসেছে নতুন তারকা মর্গান রজার্সের নাম। আর ফুটবলের প্রতি আজীবন অবদানের জন্য সম্মানিত হয়েছেন গ্যারেথ সাউথগেট। যারা আগামী 1 সেপ্টেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে সৌদি আরব ভ্রমণ করতে চান তাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় বিমান সংস্থা সৌদিয়া। এই অফারটি উপভোগ করতে হলে যাত্রীদের 17 থেকে 31 আগস্টের মধ্যেই টিকিট কাটতে হবে। এই 14 দিনের মধ্যে টিকিট কাটলে আন্তর্জাতিক রুটে আসা যাওয়া এবং ট্রানজিট ফ্লাইটের ভাড়ায় 50% বেশি ছাড় পাওয়া যাবে। এই অফারটি সৌদিয়ার বিজনেস এবং গেস্ট ক্লাস উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে। গেস্ট ক্লাসের সুযোগ সুবিধা বিজনেস ক্লাসের চেয়ে কিছুটা কম থাকে। সৌদিয়া জানিয়েছে তাদের ডিজিটাল মাধ্যম যেমন ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং বিক্রয় কেন্দ্র থেকে টিকিট কেটে এই অফারটি গ্রহণ করা যাবে। এছাড়াও যেসব যাত্রী ট্রানজিট ফ্লাইট বুক করবেন তারা সৌদির ডিজিটাল স্টপ ওভার ভিসার সুবিধা নিতে পারবেন। এটি তাদের টিকিটে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকবে। এই ভিসার মাধ্যমে যাত্রীরা সৌদি আরবে 96 ঘন্টারও বেশি সময় অবস্থান করতে পারবেন এবং উমরা করার পাশাপাশি দেশটি ঘুরে দেখতে পারবেন। বর্তমানে সৌদিয়া 4টি মহাদেশের 100টিরও বেশি গন্তব্যে 149টি বিমান দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। মানে এই বাচ্চাটা অনেকবার এখানে আসতেছে, এর সাথে আরো 2-3টা ছেলে আসলো, বাচ্চা বলবেন এরা 2-3বার এখানে আসা যাওয়া করতেছে। যাক ওদেরকে চিনি না আমরা এই আশেপাশে যারা বাড়িঘর আছে আমরা তাদেরকেই চিনি, তাদেরকে ছাড়া তো আমরা অন্য করে আসতে দেবো না, বুঝতে দেবো না। এরা অনেকবার মানা করছে যে ভাই এখানে আসিস না, এখানে এই করিস না। তারপর মনে করেন যে ঠেলে আসছে। এখন আমার বড় ভাই ওরা আটকাইতে গেছে, আটকাইতে পরে জারি মারার পর আমার বড় ভাইটা থাপড় দিচ্ছে। থাপড় দেওয়ার পরে তো পোলাপাই নিয়ে এখন আমাদের উপরে হামলা করা শুরু করলো। দেখলেনি তো কত ভয়াবহ অবস্থা হয়েছিল।
কারণ এখানে যদি লোক নজর না থাকতো তাহলে হয়তো এখানে একটা কিছু একটা হয়ে যেতে পারতো। যাক মানুষজনের কারণে এই জায়গায় কিছু হয়নি, কিন্তু এই লোকজন আটকাতে যেয়ে আমরা আমার বিপদে পড়ছি। জানেন আমাদের ঘর বাড়ি পড়ছে, আমাদের টাকা পয়সা পড়ছে, কারণ এগুলো তো আমাদের হেফাজত করতে হবে। যতটুকু সম্পদ আছে এটি যা করার করতেও তো হইব, কিছু তো আর ফিরে আনতে পারবো না। কারণ যা বেশি কিনে যাই হোক আমাদের দিন গাড়ি চালানো তো লাগবে। আর এই মধ্যে যদি অন্য বাইরেতে লোক এসে যদি আতায়াতি করে তার কেমন লাগবে বলেন? আমাদের ঘর বাড়ি পড়ছে, আমাদের জিনিসপাতি পড়ছে, আমরাই পারতেছি না দেখতে, অথচ যাদের কিছুই হয় নাই তারা এসে দেখ আমি এইগুলো করতেছে। দেখলেন তো কত ভয় অবস্থা এখানে গেল। আনুমানিক যদি হিসাব ধরি না হলে 2 লাখ টাকা, যদি ঘরের ইন টোটাল সব A to Z মালামাল ধরি তাহলে 2 লাখ টাকা। ক্যাশ ছিল 50,000 টাকা। 2টা রুম থেকে লাগানো শুরু হয়েছে। যখন 2টা রুম লাগা শুরু হয়েছে তখন তো আগুন করে গেটের সামনে, মানে আমরা যেখান থেকে বের হবো ওই জায়গাটাই আগুন লাগছে। এখন ঘরের থেকে না কিছু বাইক করা যাচ্ছে না কিছু, আগে বাঁচতে হইবে, পরে কি আছে না আছে এটা আমরা পরে দেখবো। কারণ ওই কোনা থেকে আগুনটা লাগছে না। আমরা মনে করেন যে ফায়ার সার্ভিসে কল দিতে এখন প্রায় 15 থেকে আরও বেশি হবে, আধা ঘন্টা থেকে আরও বেশি হবে যে তারা আস্তে আস্তে সময় লাগছে। আর আমরা এখানে যারা থাকি তারা যেভাবে পারি ড্রিলিং পারি, যেখান থেকে পারি আশেপাশে বাসা থেকে কল চেপে যেমনি যে পারি আমরা পানি এনে এভাবে এদিক থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এদিক থেকে তো ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ করছে, আমরা ওদিক থেকে নিয়ন্ত্রণ করছি যেন আগুনটা ওদিকে না যায়। ওদিকে না যায় আশেপাশে 2-1টা রুম ভাঙছি, ভেঙে যেন ওদিকে আগুনটা না যায়। কারণ এটা একটা বস্তি এলাকা, এই বস্তিতে একটা কোনায় আগুন ধরা মানে পুরো বস্তি ধরা। দেখেন তো আপনার আশেপাশে কোনো রুম টিনের লগের রুম, এই যতটুকু পুড়ছে এতটুকু ভিতরে আনুমানিক যদি উপরে ধরি আমরা যেই রুমগুলো পুড়ে গেছে ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ যেগুলো ধ্বংস হয়ে গেছে এগুলো না হলে 200 রুম। আর যদি নিচের আর উপর রুম মিলে ধরি এগুলো রুম হচ্ছে ছোট রুম, হ্যাঁ এগুলো হচ্ছে সব ছোট রুম। এক ফ্যামিলিতে 4 জন 2 জন 3 জন এরকম করে প্রত্যেকটা ফ্যামিলিতে একজন। এখানে রুম আছে না হলে 200 থেকে 300 রুম আছে উপরেই, ছোট রুম বুঝলেন, উপরে 200-300 রুম আছে। আর নিচেরগুলো এরকম ভয়াবহ অবস্থা, নিচেরগুলো এটা তো সব কাঠের উপর দিয়ে ঢালাই করা। সেটা এখনও পুরোপুরি জানতে পারি না। যখন আগুন লাগছে তখন আমি এখানেই, তখন নিচে আমি এখন যখন 2টা রুম ধরছে, যখন 2টা থেকে 3টা রুম ধরছে তখন আমরা এখানে। এটা হচ্ছে 2টা 10-এর দিকে আগুনটা লাগছে, কারের 2টা 10-এর একটু পরপরই আমি তখন বাসায় না, আমি তখন বাইরে ছিলাম। যখন আগুনের ঘোষণাটা শুনছি তখন আমি দ্রুতভাবে আইছি যে আমাদের এলাকায় আগুন লাগে, দ্রুতভাবে আইছি, আসার চেষ্টা করা যেমনি হোক এখান থেকে চিপা দিয়ে ঢোকার চেষ্টা করছি। তখন দেখছি যে আগুনটা এই পর্যন্ত ধরা, এদিকে তখন কিছুই হয়নি, না আসে নাই। তখন আমরা ফায়ার সার্ভিসে জানাইছি যখন আগুনটা দেখছি 2 রুম ধরছে, তখন আস্তে আস্তে যাক হয় নাই কিছু। আল্লাহর মতো আল্লাহ এদিক দিয়ে রহমত করছে, একটু হালকা বৃষ্টি রাখছে। আর আমরা যেমনি পারছি, যেদিকে পারছি পানি যেমনি পারছি, যেই পানি পারছি এডিই মারছি, মানে আগুনটা একটু নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি। আশেপাশে যা পড়ছে এতটুকুই সীমিত থাকবে, আর জানি না পড়ে, আর জানি কারো কোনো ক্ষতি না হয় না। আল্লাহর মতে তাদের মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না। আগুনটা দিনে লাগার কারণে যাক সবাই একটু টের পাইছে। আর যদি রাত্রে লাগতো, কারণ নিচের হয়তো উপরে টের পেলেও নিচে পেলেও সাইডে পাইতো না, যার কারণে আল্লাহ বাঁচাচ্ছে দিনের বেলা রাখছে। সবাই কামকাজে ছিল, ঘরে তেমন কেউ কোনো লোক ছিল না, তাই এদিকে যা ঘরে মাল সামানা দেখছেন কেউ কিচ্ছু বাই করতে পারেনি, কারো কোনো কিছু জানে, খালি নিজের জীবনটা লিয়ে কোনো রকম বাই করছে। কেন দরজার সামনে আগুনটা, গেটের সামনেই, যে গেট দিয়ে আমরা বের হবো। আর এর জন্য যে যেমনি পারছে তারা পুরো করে বেরিয়ে গেছে। এর মধ্যে তার কিছু লোক আছে অচেনা আয়া যে যেমনি পারছে। দেখেন এই যে তো কিচ্ছু নেই, এই মহিলার অলঙ্কার সব কিচ্ছু নেই। আমাদের খালি নগদ টাকা ছিল 50,000 আর এই মালামাল টাকা পুরা সব কাজ খাই, এটি আর কিচ্ছু নেই। সবটির ভিতরে ঠিক ছিল, কিন্তু এই পেশ থেকে যেই পাইপটা ঢুকছে ওই পাইপটার খুবই ছিল, মানে স্পিড খুব কম ছিল। মানুষের খুবই ক্ষয়ক্ষতি হয়েছে, টিন সরে দেওয়া অথবা ওই যে বাঁশ দিয়ে বাড়ি দিয়ে টিন করার জন্য এই হাত কেটে গেছে গা, পাও কেটে গেছে গা, মানুষের খুব ক্ষতি হয়েছে। নিজেরা অনেকজন করছে। আপনার মনে করেন যে এখন তাদের থাকার কোনো জায়গা নাই, খাবারের তো কোনো ঠিক নাই। তাদের এখন যদি সরকার থেকে যদি কোনো সহযোগিতা করে তাহলে তারা সবাই অনেক হবে, সহযোগিতা যদি পায় তাহলে তারা খুব একটা থাকবে। কিন্তু এখন আমাদের একটাই চাওয়া পাওয়া সরকারের কাছ থেকে, সরকার যদি কিছু আর্থিক সহযোগিতা করে তাহলে তারা মানে একটু থাকতে পারে। আগুনটা মূলত মনে হয় আমি যেটা শুনতে পারছি যে কারেন্টের লাইন থেকে হয়েছে, যেটা আমি জানতে পারছি। কিন্তু আমি আসছি খুব পরে, আমি গোসল করা শেষ করে পরে আমি করে নিয়ে আসছি। তারপর আমরা ওই ছাদে ছিলাম, ছাদ থেকে দেখি যে আগুনের তাপ খুবই বেশি। তারপর আমরা পানি দিলাম, বাঁশ দিয়া লাঠি দিয়া টিনগুলো ছুটাইলাম, বালতি দিয়া ড্রিঙ্কের পানি উঠাই দিলাম। মানে আমরা যে জায়গা থেকে যেভাবে আনছি সবাই আমাদেরকে হেল্প করছে বস্তিবাসীরা। কিন্তু এখন সরকারের কাছে আমাদের একটাই চাওয়া পাওয়া যে তারা জানি এই যে এত ক্ষতি হয়েছে হালকা কিছু ক্ষতিপূরণ দিয়া জানি তাদেরকে পাশে দাঁড়ায়। না মূলত আগুনটা মনে হয় আমি যেটুকু শুনছি যে কারেন্টের দিয়ে লাগছে, একটা ঘর থেকে লাগছে, যে এই পাশের মধ্যে একটা ঘর থেকে লাইখা পুরা বস্তিতে ছড়াই গেছে গা। প্রায় 40-50টা বেশি হবে, আরও বেশি হবে। মনে করেন যে একবারের ভিতরে তো দোতলা আবার রুম আছে না, এই হিসাব করতে গেলে প্রায় 100+, জি 100+-এর ঘর আছে। আরও চারপাশে যাদের এই যে টিন পাড়ায় গেছে তাদেরকেও তো একটা ক্ষতি আছে, তাদের টিন হয়েছে,
আবার তাদের ওই যে পাশে ওই দেখেন অনেক সিঁড়ি আছে যে আগুন লাগে না, কিন্তু তাদের মালপত্র চোরেরা নিয়ে গেছে লুটপাট কইরা, তাদের একটা ক্ষতিপূরণ না অনেক, এটা বলা যায় না। এসি ছিল কারো রুমে ই ছিল, এটা ঠিক একটা ধারণা করতে পারবো না জানমানি কয় টাকা গেছে, এটা এখন পর্যন্ত আমরা জানতে পারি না। কিন্তু আমরা যতটুকু সম্ভব ছিল যে যারা খুব কম ইনজুরি ছিল তাদেরকে আমরা নিয়ে তৎক্ষণিক কাপড় দিয়ে বাইন দেওয়া অথবা ফার্মেসি নিয়ে যাওয়া এটা করছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো লিস্ট করতে পারি নাই। দশম গ্রেড শুধু আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটা পরিচয় বহন করে, এটা আমাদের আত্মমর্যাদার একটা প্রতীক। যদি আপনারা দশম গ্রেডকে উন্মুক্ত করে দিতে চান তাহলে এক প্রকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন। কারণ আমাদের বেশিরভাগ স্টুডেন্টরাই এটা দেখে আসে যে এখানে আমরা 4 বছরের ডিগ্রি অর্জন করার পর আমাদের চাকরি হোক বা না হোক আমাদের একটা আত্মমর্যাদা থাকলে আমরা 2য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে কাজ করতে পারি। কিন্তু ওনারা যেটা বলতেছে এটা কোনোভাবেই যায় না আমাদের সাথে। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই 1994 সালে যে জিও করা হয়েছিল এটা তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেডে পদোন্নতি করা হয়েছিল, এটা স্পষ্টভাবে। ওনারা এখন যে বিষয় নিয়ে আন্দোলন করতেছে সেটা সরকারি অথরিটির সম্পূর্ণ বিপরীত অবস্থানে করতেছে। কিন্তু কেন এটা করতেছে ওনারা যথাযথ ব্যাখ্যা দিতে পারতেছে না। ডিগ্রি ইঞ্জিনিয়ারের কাজ কি? ডিগ্রি ইঞ্জিনিয়াররা গবেষণা করবে, তারা তাদের গবেষণা যে খাতগুলো আছে এগুলো বৃদ্ধি করতে পারতেছে না বাংলাদেশে, তারা তাদের চাকরি যে ক্ষেত্রগুলো এগুলো প্রসারিত করতে পারতেছে না। এই জন্য তাদের চাকরির ক্ষেত্রগুলোকে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির মধ্যে ঢুকাই দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্রগুলোকে সংকুচিত করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা আছে সেটাকে ধ্বংস করার একটা প্রায়তারাই দিয়ে যাচ্ছে। আমরা যদি অন্যান্য বহির্বিশ্বের দিকে দেখি, তারা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং থেকে বাংলাদেশের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। এই ভিন্নতার কি কারণ আমরা জানি না, কারণ আমরা সবাই দেখি যে ডিগ্রি ইঞ্জিনিয়ার হতে যায়, এত সম্মানী ডিগ্রি ইঞ্জিনিয়ার বানায়। কিন্তু দেশের যত উন্নত ছিল মানে উন্নয়নের সব কিছুতে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান সবচেয়ে বেশি দেখেছি। ভারতীয় উপমহাদেশে 1949 সাল পর্যন্ত কোনো বিএসসি কারিকুলাম চালু ছিল না। 1884 সাল থেকে শুরু করে 1949 সাল পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশে শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীরাই সমস্ত ইঞ্জিনিয়ারিং সেক্টর পরিচালনা করেছে। 1956 সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল নামে প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানে 1956 সাল থেকেই বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম চালু হয়। 1955 সালে ঢাকা পলিটেকনিক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বাংলাদেশে ডিপ্লোমা প্রকৌশলীদের কার্যক্রম শুরু হয়। কিন্তু সেই প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ডিপ্লোমা প্রকৌশলীদেরকে বিভিন্ন সময়ে অবনমিত করে রাখার চেষ্টা করা হয়। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 1978 সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ডিপ্লোমা প্রকৌশলীদের 33% প্রমোশন উন্নীত করেন। 1994 সালে বেগম খালেদা জিয়া তিনি ডিপ্লোমা প্রকৌশলীদের 2য় শ্রেণীর পদমর্যাদায় উন্নীত করেন। 2008 সালে আবার এই ডিপ্লোমা প্রকৌশলীদেরকে আবার তাদেরকে ডিমোশন দেওয়ার জন্য অপপ্রচেষ্টা চালানো হয়। তারপর সারা দেশের ডিপ্লোমা প্রকৌশলীগণ 2013 সালের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের যে ন্যায্য দাবি আদায় করতে সমর্থ হই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান বাংলাদেশের নামধারী কিছু বিএসসি প্রকৌশলীরা তারা এই ডিপ্লোমাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে, যে ন্যায্য দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলোকে বানচাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। ডিপ্লোমা প্রকৌশলীদের ছাড়া কখনো কোনো কাজ বাস্তবায়ন হয় নাই, বাস্তবায়ন হবে না, হবেও না ইনশাআল্লাহ। স্নাতক প্রকৌশলী ভাইদেরকে আরো বলতে চাই, আপনারা ভিত্তিহীন অপপ্রচারে যেভাবে নিজেদেরকে লিপ্ত করেছেন, আপনাদের মান, আপনাদের দণ্ড নিয়ে আমরা প্রশ্ন করছি। আপনারা যদি এতই যোগ্যতা সম্পন্ন হয়ে থাকে, আপনাদের রাজপথে এসে লড়াই করার প্রয়োজন ছিল না, আপনাদের বড় বড় ইন্ডাস্ট্রিতে গিয়ে চাকরি করার দরকার ছিল। ডিপ্লোমা প্রকৌশলীদের সুযোগ, বৈষম্য প্রত্যেক দিক দিয়ে আমরা শিকার। আমাদের উচ্চশিক্ষার জন্য শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়, কিন্তু আপনাদের জন্য সাধারণ থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় উন্মুক্ত।
আমরা 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ি, আবার 4 বছর বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তে হয়, কিন্তু আপনাদের তো আরো 2 বছর কম পড়াশোনা লাগে। আমরা কি 2 বছর বেশি পড়াশোনা করছি না? আমাদের দাবিতে স্পষ্ট উল্লেখিত আছে, আমাদের যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করবে তাদেরকে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সরাসরি 2য় বর্ষে ভর্তির সুযোগ করতে হবে। অবশ্যই সেটা ভর্তি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হবে। কোনো কোটার মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কখনো কোনো কাজ করেনি, করবেও না ইনশাআল্লাহ। ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিন যাবৎ যে বৈষম্য পদবিন্যাসে, আপনারা জানেন 1978 সালের সম্মানিত শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদেশে আমাদের যুব সহকারী প্রকৌশলী সমান পদের মর্যাদা নিশ্চিত করা হয়েছে, সেটা সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে এক ধরনের কুচক্রী মহল, যারা দেশের এই স্থিতিশীল স্টেবল পরিস্থিতিকে নষ্ট করছে, দেশের এই সরকার ব্যবস্থাকে বিতর্কিত করার চেষ্টা করছে, আওয়ামী ফ্যাসিবাদকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। সেই ষড়যন্ত্রকে আমরা কখনোই বাস্তবায়ন হতে দিব না। এই দেশের ডিপ্লোমা প্রকৌশলীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিল, থাকবে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আপনারা জানেন ডিপ্লোমা প্রকৌশলীরা যখন চাকরিতে যোগদান করেন তাদের শুধুমাত্র 33% পদোন্নতি পেয়ে থাকে সহকারী প্রকৌশলী পদে, কিন্তু স্নাতক প্রকৌশলীরা এই 33% কেও পুঞ্জীবিত করে রেখেছে। অনেক ডিপার্টমেন্টে 20 বছর 30 বছর চাকরি করার পরেও তারা প্রমোশন পায় না, তাদের শেষ জীবনে গিয়ে শুধুমাত্র একটি প্রমোশন পেয়ে থাকে, তাও 1 থেকে 2 মাসের জন্য। কিন্তু যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেনি, বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছে, তারা সরাসরি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে ঢুকে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার হয়, ডিভিশনাল ইঞ্জিনিয়ার হয়, এক্সটেন্ড হয়, চিফ ইঞ্জিনিয়ার হয়, কিন্তু সেখানে কোনো কোঠা তারা বলে না, সেখানে শতভাগ কোঠা তারা নিয়ে যায়। আর আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা 33% প্রমোশন পাই বলে আমরা সারা দেশের প্রকৌশল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি। এই মর্মকে ভিত্তিহীন চুক্তিহীন সারা দেশ বেশি জানে। আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের প্রমাণ করার প্রয়োজন নেই। আমাদের অনতিবিলম্বে, আমাদের পূর্বের অধিকার ছিল, পূর্বের দাবি ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে যারা পাস করে সহকারী উপসহকারী প্রকৌশলীতে চাকরিতে যোগদান করেছে, তারা অবশ্যই সহকারী প্রকৌশলীদের 50% প্রমোশনের যৌক্তিকতা রাখে। অবশ্যই সেটা অভিজ্ঞতা এবং যোগ্যতার ভিত্তিতে হবে, কোনো কোটা কোন সিস্টেমের বিরুদ্ধে নয়। আমরা আমাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা দিয়েই সেই প্রমোশন দিব ইনশাআল্লাহ। ডিপ্লোমা সেক্টর নিয়ে লড়াই করে যাচ্ছি। এই লড়াই আজকে আমাদের নতুন নয়। এই লড়াইয়ে আমরা আমাদের ডিপ্লোমা সেক্টর, আমাদের ডিপ্লোমার অনেক ভাইদের প্রাণ পর্যন্ত হারিয়েছি 2013 সালে। রক্তের বিনিময়ে আমরা এই 10ম গ্রেড অর্জন করেছি। এই 10ম গ্রেড নিয়ে বারে বারে একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে, যেখানে 5 আগস্টের পরে কথা ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে সকলে একসাথে আমরা এগিয়ে যাব। সেই সময় দেখতে পাচ্ছি একটা কুচক্রী মহল 3 দফা অযৌক্তিক দাবি নিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। আমরা ছাত্র জনতা, আমরা সকল ধরনের চক্রান্ত রুখে দিতে পারি। আমাদের 13 সালের যে হাতিয়ার, 13 সালের যে শহীদ ভাইয়েরা, তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমাদের সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে, এখানে আমাদের পেশাজীবী থেকে ছাত্র জনতা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সকলে ঐক্যবদ্ধ। আমরা এখান থেকে দীপ্ত কণ্ঠে জানাতে চাই, আমাদের সেই 3 দফা অযৌক্তিক দাবির বিরুদ্ধে আমাদের 7 দফা দাবি, যৌক্তিক দাবি আমরা এখান থেকে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা দুঃখ ভরাক্রান্ত নিয়ে বলতে চাই, বাংলাদেশ কারিগরি শিক্ষাকে সামনে রেখে যখন বাংলাদেশ সরকার এই দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে, ঠিক সেই সময় কারিগরি শিক্ষার প্রথম শ্রেণীর আমাদের ভাইরা তাদেরকে নিচের দিকে নেমে আসতে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা জানি যখন উন্নয়ন খাতকে সমৃদ্ধ করতে বাংলাদেশ কারিগরি শিক্ষাকে এ সরকার বেশি গুরুত্ব দিচ্ছে, ঠিক সেই সময় কারিগরি শিক্ষার সামনের যে কাতারের আমাদের প্রকৌশলী ভাইয়েরা তাদেরকে নামাতে নামাতে একবারে নিচের দিকে নামাচ্ছে। আমরা জানি আমাদের এই কারিগরি সেক্টরকে লিড করতে ডিপ্লোমা প্রকৌশলীদের গুরুত্ব অপরিহার্য। আমরা বিএসসিরা ওনারা কাজ করবে ডিজাইন নিয়ে, ওনারা কাজ করবে গবেষণা নিয়ে, আর আমরা ডিপ্লোমারা কাজ করব তাদের ডিজাইনকে বাস্তবায়ন করব মাঠ পর্যায়ে। কিন্তু আমাদের ডিগ্রিধারী ভাইয়েরা যখন তাদের
নীতি নৈতিকতা থেকে সরে এসে, তাদের দায়িত্ব থেকে সরে এসে আমাদের মাঝে ডিপ্লোমাদের দায়িত্ব অধিষ্ঠিত হতে চায়। তাদেরকে ডিপ্লোমার উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেডে কিভাবে ঢুকতে হবে সেই নিয়ে বিশ্লেষণ করে, সেই নিয়ে ব্যবস্থা করে। ঠিক তখনই আমাদের বোধগম্য হয় না আমাদের এই দেশের উন্নয়ন খাত কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা জানি ডিপ্লোমারা আমাদের যে বাস্তবায়ন কাজ করে, যে 33% কোটা ছিল 1978 সালে রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আমাদের 10ম গ্রেডে উপনীত করেছে, 1994 সালে প্রজ্ঞাপন অনুযায়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড এবং সমমানকে যে দ্বিতীয় শ্রেণীতে অধিষ্ঠিত করেছে। আমরা দেখতে পারতেছি সেই 10ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণী নিয়ে আমাদের বড়দের, আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিগ্রিধারী ইঞ্জিনিয়াররা ষড়যন্ত্র করতেছে। ওনারা কিভাবে নিচে নামতে চাচ্ছে আমরা জানি না। বিশ্ব যখন উন্নতির শীর্ষের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বাংলাদেশের বিএসসি ইঞ্জিনিয়াররা নিচের দিকে নামতেছে। এটা অসম্মানজনক। এটা ডিপ্লোমাদের জন্য যেমন অসম্মান, তেমনি বিএসসিদের জন্য অসম্মান। আমরা চাই আমাদের বিএসসি ইঞ্জিনিয়াররা ওনারা গবেষণা করবে, ওনারা আধুনিক থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি আবিষ্কার করবে, ওনারা নাসায় যাবে, ওনারা গুগলে যাবে। কিন্তু তা না করে যখন তারা নিচের দিকে অগ্রসর হয়, এই দিকটা আমাদের একদম বোধগম্য নয়। জনগণ যদি চায় যে আমরা একটা নতুন সংবিধান করব, সকল রাজনৈতিক দল যদি একমত থাকে, তাহলে এটা খুব, আপনি যেটা কথা বলছেন, এটা একেবারেই কোনো ব্যাপার না। এই সরকার সংবিধানের মধ্যে শপথ নিয়েছে, কিন্তু এই মানে সংবিধানের ভেতরে তো উপদেষ্টা সরকারের কোনো বিধান নাই, ঠিক আছে? হ্যাঁ, নাই। তাহলে এই সরকার পুরোপুরি সাংবিধানিক উপায় চলছে না, ঠিক আছে? এবং এই সরকারের একটা বড় ম্যান্ডেট হচ্ছে তারা সংবিধান পরিবর্তন করতে পারবে। তো তারা যদি একটা লিগ্যাল ফ্রেম অর্ডার তৈরি করে যে এই শর্তে আমরা আগামী নির্বাচনটা করব, এই লিগ্যাল ফ্রেম অর্ডার করলেই কিন্তু আপনি আগামী নির্বাচন, আমি যেভাবে বলেছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট ইলেকশন, এটা করা কোনো বিষয় না। মানে এটা তারা করতে পারবে এবং সংবিধানকে রেখে দিয়েই করতে পারবে। মানে আগামী সংবিধান প্রণয়ন হওয়ার আগ পর্যন্ত এই সংবিধান থেকে যাবে, এতেও কোনো সমস্যা নেই। বাংলাদেশের ইতিহাসে গণ অভ্যুত্থান ছাড়াই সংবিধানের বাইরে সংবিধান পরিবর্তন করার অনেক নজির আছে। হ্যাঁ, যেমন 4th সংশোধনী বাতিল করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা তো সংসদে করে নাই, এটা সংসদের আগে ফরমান জারি করে তিনি সংবিধান সংশোধন করেছেন, তাই না? ফলে যদি জনগণ যদি মেনে নেয়, তাহলে আপনি যে কোনো পদ্ধতিতেই করতে পারবেন। এটা খুব বড় প্রশ্ন না। মূল প্রশ্ন রয়েছে যে জনগণ কোনটা চায়। এবং এই যে সুপ্রিম কোর্টের রেফারেন্স, সুপ্রিম কোর্ট কিন্তু এই পর্যবেক্ষণ দিয়েছে যে এই সরকার মানে 106 এর পাশাপাশি জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার। বলে এটি হচ্ছে মূল কথা, যে জনগণের পিপলস উইল এই সরকার ধারণ করছে। ফলে আমরা যদি সবাই একমত হই, তাহলে এই সরকারের বৈধতা কিংবা এই সরকার কিভাবে কোন ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে নির্বাচন আয়োজন করবে এবং যে সকল সংস্কার প্রস্তাব এসছে সেগুলো আমরা কিভাবে সংবিধানে জায়গা করে দেব, এগুলোর জন্য গ্রহণযোগ্য পদ্ধতি বের করা এটা কোনো ব্যাপার না। এটা অনেক পদ্ধতি আছে। আমরা 6 তারিখেই আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের প্রস্তাব ছিল যে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই। এটা জাতীয় রাজনৈতিক দলগুলো একমত হয় নাই, এবং রাজনৈতিক দলগুলো একমত না হওয়ার কারণেই কিন্তু এই সরকার, এরকম একটা উপদেষ্টা সরকার গঠিত হয়েছে। এবং রাজনৈতিক দলগুলো ধারণা ছিল যে এই সরকার শুধু একটা নির্বাচন দিয়ে চলে যাবে 3 মাসের মধ্যে। তারা যেহেতু এই ব্যাপারটা বুঝতে পারে নাই এবং তাদের চিন্তার মধ্যে গণ অভ্যুত্থান সেভাবে নাই, মানে গণ অভ্যুত্থানের পরে রোডম্যাপটা সম্পর্কে স্বচ্ছ ধারণা আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখি না। এই কারণে তারা ভেবেছে যে এটা স্রেফ একটা রেজিম চেঞ্জ, শেখ হাসিনা চলে গেছে, এখন একটা নির্বাচন আসবে এবং নির্বাচনের মধ্যে দিয়ে আরেকটা দল ক্ষমতায় আসবে। এই জিনিসটা আমরা যে আমাদের দিক থেকে জাতীয় সরকারের কথা বললাম, তখন তারা এটার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখায় নাই। এবং না দেখানোর কারণেই কিন্তু আপনি তো সবাইকে বাদ দিয়ে, এখানে তো কোনো একটা একক ফোর্স তো আসলে ক্ষমতা দখল করে নাই, একটা গণ অভ্যুত্থান ঘটেছে। ফলে আপনাকে সবাইকে নিয়ে আসলে সিদ্ধান্ত নিতে হবে। এই সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়েই কিন্তু এই ধরনের নানা ধরনের ক্যাওস তৈরি হয়েছে। এবং আমি মনে করি যে এটা ক্ষতি তো অবশ্যই, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। এবং এভাবেই আসলে আমাদেরকে আগাইতে হবে সামনে। যে ব্যবস্থা বাংলাদেশকে আজকে 53 বছর পর এখানে নিয়ে এসেছে, এটা থেকে আমাদেরকে বেরোতে হবে। এর মধ্যে প্রধান কথাটা হচ্ছে পরিবারতন্ত্র। এই পরিবারতন্ত্র থেকে আমাদেরকে বের হতে হবে। মানে শুধু দলের প্রধান তার ছেলেমেয়েরা এসে বসে যাচ্ছে সেটা না, কিন্তু একটা জায়গায় যিনি এমপি হচ্ছেন
তিনি কোনো কারণে মারা গেলে বা কিছু হলে তার ছেলেমেয়েরা এসে বসে যাচ্ছে, ওই এলাকার যারা ওই দলেরই অন্য যারা ত্যাগী নেতাকর্মী তাদের জায়গা নেই। এই পরিবারতন্ত্রের বিরুদ্ধে আমরা কথা বলেছি। আমরা বলেছি যে আমরা যেমন কোনো বাবা চাচা মামার রেফারেন্সে আসি নাই, আমরা নিজেদের যোগ্যতায় এসেছি এবং আমরা মনে করি বাংলাদেশের সাধারণের ছেলেমেয়েরা বাংলাদেশটা পরিচালনা করবে। কারণ এই দেশটা তো এই দেশের মানুষের, এই দেশের মানুষ তারা একসাথে থাকতে গেলে তাদেরকে একটা প্রশাসনিক ব্যবস্থা লাগবে, একটা রাষ্ট্র লাগবে, একটা সরকার লাগবে। ফলে তারাই এগুলো পরিচালনা করবে, তারাই পুলিশ প্রশাসনে যাবে, তারাই আর্মিতে যাবে, তারাই সরকারে বসবে, তারাই বিরোধী দল হবে। পরিবারতন্ত্রের আমি এখনকার প্রজন্মের যে পালসটা যেটা বুঝতে পারি, তারা পরিবারতন্ত্র পছন্দ করে না এবং তাদেরকে এম্পাওয়ার করা, এই তরুণ প্রজন্মকে এম্পাওয়ার করাটাই হচ্ছে আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ এবং আমাদের বিগেস্ট কাজ। মানে তাদের সবাই রাজনীতিতে আনতে হবে ব্যাপারটা তা না। স্পোর্টস আছে, সায়েন্স আছে, মানে আর্ট কালচার আছে, যে যেখানে আছে প্রত্যেকটা জায়গায় যেন আমাদের ওই যে কুক্ষিগত করা সিন্ডিকেট রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ওখানে সমস্ত জায়গায় বসে যাচ্ছে, এটা না হয়ে যোগ্যতার ভিত্তিতে আমাদের দেশের সাধারণের ছেলেমেয়েরা এই সমস্ত প্রতিষ্ঠান, এই সমস্ত খাত বাংলাদেশকে পরিচালনা করবে এবং বিশ্বে নেতৃত্ব দেবে। এবং আমাদের সেই সক্ষমতা আছে যে আমরা সারা পৃথিবীর বুকে বাংলাদেশের জাত চেনাতে পারবো। তো সেটা আমাদের পক্ষে সম্ভব এবং আমি বলবো যে আমাদের সাধারণের ছেলে মেয়েদের যেটা প্রধান দাবি, যে একটা সুখী সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে দুর্নীতি থাকবে না এবং যেখানে লুটপাট পাচার থাকবে না এবং রাজনৈতিক দমনপীড়ন থাকবে না, একটা মানে স্বাধীন রাজনৈতিক পরিসর থাকবে, এটা বাংলাদেশের জনগণের বেয়ার মিনিমাম চাওয়া। এই জিনিসটা আমরা বাংলাদেশের মানুষকে নিশ্চিত করতে চাই এবং আমরা বলতে চাই যে মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের এই সংগ্রামে, এই সংগ্রামটা তাদেরও, মানুষেরও, তাদের এই সংগ্রামে যেন আমাদেরকে পাশে রাখে এবং আমাদের এই সংগ্রামে তারা যেন পাশে থাকে। তরুণ প্রজন্মকে আমি বলবো যে তারা এবার যেন প্রার্থী দেখে ভোট দেয়, মানে দলের মার্কা না, প্রার্থীর যোগ্যতা, তিনি রাজনীতিতে কি করতে পারবেন তাদের জন্য, এগুলো দেখে যেন তারা ভোট দেয়। এবং এবারের ইলেকশনে অনেক চমক অপেক্ষা করছে বলে আমার কাছে মনে হয়, কারণ 17-18 বছর পরে বাংলাদেশে নির্বাচন হচ্ছে এবং এবার যারা নতুন ভোটার এসছে তারা আগে কখনো ভোট দেয় নাই। ফলে পুরনো যে হিসাব নিকাশ এগুলো অনেকটাই বদলে গেছে। ফলে এখন যারা মানে সোকল্ড আন্ডার ডগ যারা, হ্যাঁ, আন্ডার ডগরাও অনেক ধরনের মানে চমক সৃষ্টি করতে পারে সামনে নির্বাচনে। আমি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাবো যে তাদের একটা প্রধান দায়িত্ব হচ্ছে যে একটা রাষ্ট্র গঠন করা, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে নেতৃত্ব দিতে পারে এবং একটা মানে লিডারশিপ তৈরি করতে পারে, এই ধরনের একটা রাষ্ট্র যেন আমরা গড়তে পারি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া যেন আমরা নেতৃত্ব দিতে পারি। এই জন্য বাংলাদেশের তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে আজ বুধবার 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। কিন্তু ওনারা যখন চলে যাচ্ছিলেন বা দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে অতর্কিতে পুলিশ তাদের উপর আক্রমণ করে। এর আগে গত সোমবার 5ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ওই দিন বেলা 11:30টা থেকে বিকেল 4:45টা পর্যন্ত চলা সাক্ষ্য গ্রহণে 3 জন সাক্ষী নিজেদের জবানবন্দি দেন। তারা হলেন শহীদ আস সাবুরের বাবা মোহাম্মদ এনাব নাজেদ চাকি, শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়াল এবং রাজশাহীর প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন। জবানবন্দি শেষে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন সাক্ষীদের জেরা করেন। এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও আসামি হিসেবে রয়েছেন, তবে তিনি নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। এখন পর্যন্ত এই মামলায় মোট 12 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এর আগে গত 17 আগস্ট সবজি বিক্রেতা আব্দুস সামাদ, মিজান মিয়া, শিক্ষার্থী নাইম শিকদার এবং শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম সাক্ষ্য দেন। 4 আগস্ট পঙ্গু হওয়া শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান ও দিনমজুর চোখ হারানো পারভিন জবানবন্দি দেন। প্রথম সাক্ষী হিসেবে আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মন 3রা আগস্ট সাক্ষ্য দেন। উল্লেখ্য, গত 10 জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। প্রসিকিউশন এই 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ এনেছে। আনুষ্ঠানিক অভিযোগটি মোট 8747 পৃষ্ঠার এবং এতে সাক্ষী হিসেবে 81 জনের নাম রয়েছে। আপনারা জানেন গত 7 তারিখে আমরা আমাদের প্যানেল ঘোষণা করেছি এবং আমরা পূর্ণাঙ্গ প্যানেলে স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি।
গত 18 তারিখ আমরা মনোনয়নপত্র গ্রহণ করেছি এবং আজকে আমরা সবাই একসাথে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলের ফর্ম জমা দিয়েছি। তো আমরা আমাদের ইসলামী ছাত্র বাংলাদেশ সমর্থিত যে প্যানেলটা, সেই প্যানেলের নাম দিয়েছি সচেতন শিক্ষার্থী সংসদ, এবং আমাদের সাথে আমাদের প্যানেলের নাম হচ্ছে সচেতন শিক্ষার্থী সংসদ। প্রযুক্তি সম্পাদক জোরাইয়া আক্তার তামান্না, কমন রুম পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া হিসেবে হচ্ছেন মোসাম্মদ জাকিয়া আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান। আমরা জুলাই আহত শিক্ষার্থী সানজিদ আহমেদ তন্ডিকে সমর্থন জানিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক বিষয়ে আমার যে প্রার্থী ছিল তাকে আমরা মনোনয়ন দেইনি। ক্রীড়া সম্পাদক হিসেবে আছেন ইয়াসিন আরাফাত, ছাত্র পরিবহন সম্পাদক মোহাম্মদ ইমরান মিয়া, কেরিয়ার উন্নয়ন সম্পাদক মনসুরুল হক শান্ত, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মইনুল ইসলাম, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক সাহরিয়ার জাবির। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ফারুক হাওলাদার, মুসাম্মদ হাবিবা, ইলিয়াস তালুকদার, নুরুল জান্নাত মান্না, ইকরামুল কবির, মোহাম্মদ আফজাল হোসেন সিয়াম, ইরফান মাহমুদ, রিয়াদ হুসাইন, রেজাউল করিম, মোহাম্মদ ইমাদুল ইসলাম আকাশ, ইসমাইল হোসেন, সাদমান সাকিব, আজিদুল ইসলাম। এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলাম সচেতন শিক্ষার্থীদের পক্ষ থেকে। আপনারা জানেন আমরা ইতিপূর্বে ফর্ম তুলেছিলাম, আজকে আমরা ফর্ম জমা দিলাম। তো এক্ষেত্রে সর্বপ্রথমে যেটা আপনাদেরকে জানাচ্ছে, আমাদের প্যানেলের আমরা নাম দিয়েছি সচেতন শিক্ষার্থী সংসদ। আমরা মনে করি সারা দেশ থেকে মেধাবী শিক্ষার্থীরা, সচেতন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সচেতন শিক্ষার্থী, আমরা তাদের প্রতিনিধি হয়ে আজকে আমরা এখানে আমাদের প্যানেল ঘোষণা করেছি সচেতন শিক্ষার্থী প্যানেল। এবং আমাদের মোটো হিসেবে আমরা বলেছি বিয়ন্ড পলিটিক্স, বিয়ন্ড ফিয়ার, ডাকসু ফর এ ব্রাইটার ফ্রন্টিয়ার। অর্থাৎ কোনো ধরনের রাজনৈতিক অপরাজনীতির যে খেলা বিশ্ববিদ্যালয়ে চলে, যে ভীতি প্রদর্শনের যে ব্যাপারটা বিশ্ববিদ্যালয়ে চলে, তার ঊর্ধ্বে গিয়ে ডাকসু শিক্ষার্থীদের জন্য কাজ করবে। আমরা সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি। আমরা ফর্ম উত্তোলন এবং ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে আমরা একটা জায়গায় একটা বড় ধরনের সমস্যা দেখেছি, এবং আপনারা সেটা দেখেছেন যে ইতিপূর্বে আমরা সেটা জানিয়েছিলাম। একটি ছাত্র সংগঠনের একজন প্রার্থী যিনি ফর্ম উত্তোলনের সময় স্পষ্টভাবে আচরণ করেছেন, এবং আপনারা জানেন নির্বাচন কমিশনার যে অফিস, সেই অফিসের সামনে বসে স্পষ্টভাবে প্রমাণিতভাবে আচরণবিধি লঙ্ঘন করার পরেও নির্বাচন কমিশন এখন পর্যন্ত সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনার এই ধরনের ব্যর্থতার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমরা আজকে দেখতে পেয়েছি ওই আচরণবিধি লঙ্ঘনকারী একই প্রার্থীকে একটি সংগঠন থেকে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, এবং আজকে তিনি মনোনয়ন নিচ্ছেন। তো তার ব্যাপারে আমাদের নির্বাচন কমিশনার তারা এখনও কি পদক্ষেপ নেবেন, আমরা সেই পদক্ষেপটি দেখার অপেক্ষায় আছি। আমরা এটা বলছি, যদি কোনোভাবেই স্পষ্টভাবে দুঃসাহসীভাবে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে, অবশ্যই তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্বাচন কমিশনের পদক্ষেপ নিতে হবে। যদি পদক্ষেপ না নেয়, তাহলে আমরা বুঝে নেব নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ব্যর্থ। সেই জায়গা থেকে আমরা বলবো, অবশ্যই স্পষ্ট প্রমাণিত আচরণবিধি লঙ্ঘন করেছেন যিনি, তানভীর বাড়ি হামিম ছাত্রদলের প্রার্থী, অবশ্যই তার ব্যাপারে নির্বাচন কমিশনারের কোনো উদ্যোগ অবশ্যই নিতে হবে। যদি না নেয়, তাহলে আমরা মনে করবো নির্বাচন কমিশন এই জায়গা থেকে ব্যর্থ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর 17 জন কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব কর্মকর্তার সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। 2004-এর 26(1) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তিনি জানান, দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর 1 ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর 17 নম্বর বিধির আলোকে নির্ধারিত ছক অনুযায়ী তাদের সম্পদ ও দায় দেনার হিসাব বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত কমিশন গ্রহণ করেছে। যে 17 কর্মকর্তার সম্পদ বিবরণী চাওয়া হয়েছে তারা হলেন কর কমিশনার কর অঞ্চল 3-এর MM ফজলুল হক, কর আপিল ট্রাইব্যুনালের কমিশনার লোকমান আহমেদ, আয়কর গোয়েন্দা ইউনিটের অতিরিক্ত কর কমিশনার শাহেলা সিদ্দিক,
অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মামুন মিয়া, ভ্যাট গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হাসান তারিক রিকাবদার গত জুলাই মাসেই 17 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত জানিয়েছিল দুদক। সংস্থাটিতে জমা দেওয়া অভিযোগে বলা হয়, কতিপয় অসাধু কর্মকর্তা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ দিয়েছেন। আবার অনেক ক্ষেত্রে নির্ধারিত পরিমাণ কর আদায় না করে করদাতাদের করের পরিমাণ ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেয়া হয়, যাতে উভয় পক্ষই লাভবান হয়। এভাবে রাষ্ট্র প্রতি বছর বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, কর্মকর্তারা ঘুষ না পেয়ে কর ফাঁকির মিথ্যা মামলা করে ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের হয়রানি করেছেন। অন্যদিকে অনেক করদাতা আগাম কর দিয়েছেন বা প্রকৃত করের চেয়ে বেশি টাকা পরিশোধ করেছেন। নিয়ম অনুযায়ী হিসাব নিকাশ শেষে বাড়তি টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও অভিযোগ আছে, সেই টাকা ফেরত পেতে করদাতাদের আবারও কর্মকর্তাদের অর্ধেক পরিমাণ ঘুষ দিতে হয়েছে। ফলে কর ফেরতের প্রক্রিয়াতেও দুর্নীতির পথ সুগম হয়েছে। দুদকের তথ্যানুসন্ধান থেকে জানা গেছে, এনবিআরের এই কর্মকর্তারা বিভিন্ন সময়ে শুল্ক, ভ্যাট এবং আয়কর ফাঁকির সুযোগ করে দিয়ে নিজেদের লাভবান হয়েছেন। দীর্ঘদিন ধরে তারা একাধিক স্টেশনে দায়িত্ব পালনকালে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। এসব অনিয়মের তথ্য বিশ্লেষণ এবং অভিযোগ যাচাইয়ের পর দুদক তাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। বিজুর সঙ্গে আমার কথা হয়েছিল যে সে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, আমিও তাকে ছাড়া কাউকে বিয়ে করব না। এই যে বিজু কথা দিয়ে কথা রাখলো না আর আমার জীবনটাকে দুর্বিষহ করে দিল, সেটা তো সে একটা অপরাধ করেছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জয়নাল হাজারী নামটি যেমন বীরত্ব আর বিতর্কের প্রতীক, তেমনি প্রেমে ব্যর্থ হলেও অমর এক ভালোবাসার কাহিনীর প্রতীক হয়ে আছেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত যিনি ছিলেন আলোচিত, সমালোচিত, কিন্তু একই সঙ্গে ছিলেন সাহসী ও বর্ণাঢ্য এক চরিত্র। 1945 সালে জন্ম নেয়া হাজারী ছোটবেলা থেকেই ছিলেন তেজি ও দৃঢ় চেতা। ফেনী কলেজের দিনগুলোতে তার জীবনে আসে বিজু। দুজনের প্রেম ছিল অকৃত্রিম, ছিল শপথে বাঁধা, একজন আরেকজন ছাড়া কাউকে বিয়ে করবে না। কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হলে হাজারী চলে যান যুদ্ধে, আর বিজুর পরিবার সোনাগাজীতে আত্মগোপন করে। সেখানেই এক রাজাকার জোরপূর্বক বিজুকে বিয়ে করে নেয়। কিন্তু হাজারী ফিরে এসে দেখেন পরিস্থিতি ভিন্ন। বিজুর বিয়ে হয়ে গেছে। চাইলে মুক্তিযোদ্ধাদের দলবল নিয়ে ছিনিয়ে আনতে পারতেন, কিন্তু করেননি। তার মতে, আমরা ওয়াদা করেছিলাম কিন্তু সে ভেঙেছে, আমি তার বিচার চেয়েছিলাম। প্রেমিকার বিরুদ্ধে পোস্টার ঝুলিয়েছিলেন তিনি। তবুও জীবনের বাকি সময় আর কোনো নারীর কাছে মন খোলেননি, হয়ে থাকলেন চিরকুমার। এই ব্যর্থ প্রেমী যেন তাকে আরো শক্ত করেছিল রাজনীতিতে। স্বাধীনতার পর ফেনীতে ধীরে ধীরে প্রতিষ্ঠা পান তিনি। আওয়ামী লীগের নিবেদিত কর্মী থেকে হয়ে ওঠেন জেলা রাজনীতির অপ্রতিরোধ্য নেতা। 1986, 1991 ও 1996 সালে পরপর 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু তার রাজনৈতিক জীবন শুধু সাফল্যে নয়, ভয়ঙ্কর বিতর্কেও মোড়ানো। ফেনীতে তিনি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এমন অভিযোগ রয়েছে। গডফাদার ইমেজের জন্য সমালোচিত হলেও তিনি দাবি করতেন, আমাকে কলঙ্কিত করতে অপপ্রচার হয়েছে, তাই আত্মজীবনী লিখেছি কলঙ্ক ধুয়ে মুছে দেওয়ার জন্য। ভারতের বিপ্লবী নেতা সুভাষচন্দ্র বসুর অনুসারী ছিলেন হাজারী। তার মতো পোশাক পরতেন, তার মতো বীরত্ব দেখাতে চাইতেন। মুক্তিযোদ্ধা থেকে জননেতা, তার জীবনের প্রতিটি অধ্যায় ভরা ছিল সাহস, দুঃসাহস আর নাটকীয়তায়। শেষ বয়সে যখন তিনি নিভৃতচারী, তখনও হৃদয়ের এক কোণে রয়ে গিয়েছিল হারানো প্রেমিকা বিজুর স্মৃতি। বিজুর স্বামী মারা গিয়েছিলেন অনেক আগে, ছেলে কানাডায় থাকেন। গুজব উঠেছিল সেই ছেলে নাকি হাজারীর ছেলে। হাজারী বিষয়টিকে হাসি মুখে উড়িয়ে দিলেও স্বীকার করেছিলেন, আমার সঙ্গে তার প্রেম ছিল বলেই মানুষে সব বলে। রাজনীতি, গডফাদার ইমেজ, মুক্তিযুদ্ধ, ভালোবাসা, সব মিলিয়ে জয়নাল হাজারীর জীবন ছিল রঙিন এক ক্যানভাস, যেখানে আছে আলো ছায়ার খেলা। মৃত্যুর পরও তিনি রয়ে গেছেন আলোচনায়, হয়ে উঠেছেন কালের সাক্ষী। আমরা শুরু থেকে বলে এসেছি, আমরা একটি বৃহত্তর ঐক্য চাই। এই ক্যাম্পাসে যেই আমরা দেখছি যে আমাদের যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তার যে আস্ফালন, এবং 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের যে বিশ্ববিদ্যালয় আমরা চেয়েছিলাম, সেই বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা এখনও পাই নাই। সুতরাং 71 সহ সকল গণ আন্দোলনের চেতনাকে ধারণ করে আমরা এই প্যানেলকে আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের সঙ্গে আমরা জুতবদ্ধতার চেষ্টা করছি। এই কারণেই কিছু সংখ্যক পদ আমরা ফাঁকা রেখেছি। আমরা তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা আমাদের যে বাকি পদগুলো রয়েছে, সেই বাকি পদগুলো পরবর্তীতে পূরণ করব। আমাদের এই প্যানেলের নাম হবে অপরাজয় 71, অদম্য 24।
এই প্যানেলের সহসভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাইম হাসান হৃদয়। সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান অনয়। সহসাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম। মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অঙ্কন ও চিত্রায়ন বিভাগের শিক্ষার্থী ফাহমিদা আলম। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে আমরা স্বতন্ত্র প্রার্থী সুরমি চাকমাকে আমরা সমর্থন প্রদান করছি। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব মাহমুদ। সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ ইবনে হাসান জামিল। গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে আমরা সমর্থন করছি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ, প্রতিরোধের মুখ সানজিদা আহমেদ তন্নিকে। ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিএসি বিভাগের শিক্ষার্থী মাশফিকুজ্জামান তাইন। স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম ফারহান। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তর্পিতা ইসলাম অবদি। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জুনায়েদ হোসেন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ভালনারেবিলিটি স্টাডিজের শিক্ষার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান। সহযোদ্ধা বন্ধুগণ, এই ছিল আমাদের প্যানেল। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মস্বীকৃত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনের ধৃষ্টতা দেখিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার 11টি সংস্কার কমিশন করলেও অত্যন্ত পরিতাপের সহিত আমরা লক্ষ্য করছি আমাদের শিক্ষা সংস্কারের কোনো কমিশন তারা কমিশন গঠন করেনি। বন্ধুগণ, 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে ছাত্রলীগ হল ক্যাম্পাসে যে একচ্ছত্র আধিপত্য, দখলদারিত্ব, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার বিরুদ্ধে আমরা সহ অপরাপর প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ ধারাবাহিক লড়াই জারি রেখেছিলাম। প্রশাসনের যোগসাজশে হলে হলে দখলদারিত্ব কায়েম করে আবাসন সংকটকে জিম্মি করে গণরুম, গেস্ট রুম নির্যাতন, শিক্ষার্থীদের জোরপূর্বক কর্মসূচিতে নেওয়ার ঘৃণ্য সংস্কৃতি বজায় রেখেছিল তারা। এই দীর্ঘ সময়ে শুধুমাত্র ভিন্ন মত ধারণ করার জন্য যেমন অসংখ্য শিক্ষার্থীদের হল থেকে বিতাড়ন করা হয়েছে, তেমনি আমাদেরও অনেক নেতাকর্মীকে নির্যাতনের শিকার হতে হয়েছে এবং বিতাড়িত হতে হয়েছে। বিভিন্ন যৌক্তিক আন্দোলনে হামলা নির্যাতনের শিকার হতে হয়েছে। গত বছর 17 জুলাই প্রতিরোধের মুখে ছাত্রলীগ হল ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে। ছাত্র সমাজের মধ্যে সন্ত্রাস, দখলদারিত্ব বিরোধী চেতনার যে স্ফুরণ ঘটেছে তার উপর ভরসা করে আমরা প্রত্যাশা করেছিলাম ভবিষ্যতেও যদি কোনো শক্তি একই ধরনের কর্মকাণ্ড করতে চায় তা প্রতিরোধের মুখেই পড়বে। অথচ উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে হলেও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না মর্মে নোটিশ জারি করে আর এক অগণতান্ত্রিক সূচনা করা হয়েছিল। আমরা ওই সময় বলেছিলাম আপাত দৃষ্টিতে এটাকে সমাধান মনে হলেও দীর্ঘমেয়াদে জবরদস্তির রাজনীতিকে এটা দিয়ে প্রতিরোধ সম্ভব নয়, বরং রুদ্ধ করবে ন্যায়ের পক্ষের রাজনীতি, শিক্ষার্থীদের কাছে পৌঁছানো ও সংগঠিত করার পথকে। লুটেরা শাসক গোষ্ঠীর অনুপস্থিতি আখেরে লাভজনক হয় স্বৈরাচারী ব্যবস্থার পক্ষে, শক্তিশালী করে প্রশাসনিক স্বৈরতন্ত্রকে। তার বিপরীতে দাঁড়িয়ে আমরা বারবারই বলেছি ক্যাম্পাসের সন্ত্রাস, দখলদারিত্ব ছাত্র রাজনীতির প্রকৃত চেহারা নয়, একমাত্র চিত্র নয়। ফলে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার বিষয়টি শিক্ষার্থীদের একটি অংশের দাবি হিসেবে দোহাই দেওয়া হলেও প্রকৃত সত্য গত 16 বছরের হলগুলোতে ছাত্রলীগের সন্ত্রাস ব্যতীত অন্য কোনো রাজনৈতিক সংগঠনের কর্মকাণ্ড আদতেই ছিল না। ফলে সেই শিক্ষার্থীদের পক্ষ থেকে এরকম দাবি উত্থাপন অস্বাভাবিক কিছু নয়। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক বক্তব্য উপস্থাপনের অবাধ পরিবেশ এবং পর্যালোচনা সাপেক্ষে গ্রহণ বর্জনের গণতান্ত্রিক পরিবেশে আমরা কামনা করি। তাই
আমরা শিক্ষার্থীদের প্রতি এই আহ্বান রাখতে চাই, ছাত্র রাজনীতি বন্ধ নয়, বরং সন্ত্রাস দখলদারিত্ব প্রতিরোধ করার মধ্য দিয়ে গণতান্ত্রিক হল ক্যাম্পাস নির্মাণ করতে হবে। বন্ধুগণ, আমরা বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্র সমাজ বিচ্ছিন্ন কোনো দ্বীপ মনে করি না। রাষ্ট্র যদি হয় একটি মানবদেহ, বিশ্ববিদ্যালয় তার একটি অঙ্গ মাত্র। ফলত রাষ্ট্র যে নীতি দ্বারা পরিচালিত হয় তার প্রতিফলিত হয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক জ্ঞান চর্চার পরিবেশের মধ্য দিয়ে। যুগ সঞ্চিত জ্ঞান সংরক্ষণ, নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণ বিশ্ববিদ্যালয়ের কাজ। অথচ উচ্চশিক্ষার শাসক শ্রেণীর সর্বগ্রাসী আক্রমণ অব্যাহত রয়েছে। বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ, সংকোচন সহ নানা নীতি গ্রহণের মধ্য দিয়ে উচ্চ শিক্ষাকে মুষ্টিমেয় মানুষের সামনে পণ্যের মোড়কে সাজিয়ে উপস্থাপন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সংকটগুলোকে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে নিছকই অব্যবস্থাপনা থেকে উদ্ভূত সমস্যা, কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে প্রত্যেকটি সংকটের সাথে জড়িয়ে আছে শাসক শ্রেণীর শিক্ষা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি। আবাসন, পরিবহন, স্বাস্থ্য, সুরক্ষা, ডাইনিং ক্যান্টিনের খাবার, ক্লাসরুম সংকট, ল্যাব, গবেষণাগার, সেমিনার, লাইব্রেরি সহ শিক্ষা ও শিক্ষার্থী স্বার্থ সংশ্লিষ্ট প্রত্যেকটি খাতে উন্নতির অন্তরায় বাজেট বরাদ্দ। অথচ শিক্ষা খাতে বরাদ্দ কমছে প্রতি বছর। গবেষণা খাতে বরাদ্দ প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসে বিশ্ববিদ্যালয়কে তার মূল লক্ষ্য ও উদ্দেশ্যের জায়গা থেকে সরিয়ে এনে কেরানি ও পুঁজিপতিদের মুনাফা তৈরির জন্য একদল দক্ষ শ্রমিক তৈরির প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। স্বায়ত্ত শাসনকে বুড়ো আঙ্গুল দেখে নানান প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণের অব্যাহত চেষ্টার হাত ধরে চলছে প্রশাসনের দলীয়করণ, রমরমা নিয়োগ বাণিজ্য। বন্ধুগণ, আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম 5 আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধী 71-এর গণহত্যাকারী শক্তি একটি সংগঠন তার কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে আসছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা পরিবেশ পরিষদের সমঝোতা ছিল এই যুদ্ধাপরাধী ও স্বৈরাচারের দোসর শক্তিকে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করা হবে। কিন্তু আমরা দেখলাম এরা তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আতুরঘর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মস্বীকৃত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনের ধৃষ্টতা দেখিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও নানাভাবে তাদের আশ্রয় প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। তা একই সাথে আমরা দেখি জুলাই আন্দোলনে এবং পূর্বে বিভিন্ন সময় শিক্ষার্থীদের উপর নৃশংস হামলাকারী ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার সহ আরও কেউ বিচারের আওতায় না এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেয়া হচ্ছে। আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এই প্যানেল মহান মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সকল গণ আন্দোলনের মূল যে স্পিরিট, একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বার্থ বিরোধী যে কোনো আয়োজনের বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করছি। বিশ্ববিদ্যালয়কে জ্ঞান চর্চা ও মুক্ত চিন্তার কেন্দ্র হিসেবে পরিণত করার লক্ষ্যে কাজ করবে। আমাদের প্যানেল সন্ত্রাস দখলদারিত্ব বিরোধী লড়াই অব্যাহত রাখবে এবং সকল শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিতের জন্য সচেষ্ট থাকবে। এই প্যানেল ধর্ম, বর্ণ, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকবে। নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং যে কোনো রকমের মোরাল পুলিশিং, মব সন্ত্রাসের বিরুদ্ধে সাধ্যমতো তার লড়াই পরিচালনা করবে। এই প্যানেল ডাকসুকে কোনো অনুগত দাস তৈরির প্রতিষ্ঠান নয়, বরং প্রতিরোধের হাতিয়ারে পরিণত করার অঙ্গীকার করছে। আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে আমাদের আহ্বান, আমাদের দাবিসমূহ আপনাদের সামনে পেশ করছি। এবং সাধারণ শিক্ষার্থীদের কেরিয়ার গঠনে একে অপরের সাথে সহিষ্ণুতার সম্পর্ক রাখতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে সেই প্যানেল আপনাদের সামনে আমরা হাজির করব। অবশ্যই আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের সর্বোচ্চবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে। আপনারা সবাই অবশ্যই আমাদের এই সমর্থিত প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করে একটি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি উন্নত, আধুনিক, সাম্যের এবং গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিনির্মাণে সহযোগিতা করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং একই সাথে
মহান মুক্তিযুদ্ধে যে সকল শহীদ হয়েছেন তাদেরকেও আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। এবং জুলাই এবং আগস্টে যে সকল ছাত্র জনতা খুনি হাসিনার নিষ্ঠুর নির্যাতনে যারা শহীদ হয়েছেন, আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা তাদেরকেও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। এবং একই সাথে আজকের এই সংবাদ সম্মেলন থেকে এদেশের গণমানুষের আপসীন নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সংসদীয় রাজনীতিতে ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে একটি ইতিবাচক রাজনীতি পরিচালনা করেছেন এবং যিনি বাংলাদেশের কোনো গণতান্ত্রিক নির্বাচনে কোনোদিন পরাজিত হননি, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং ওনার দীর্ঘায়ু হায়াত কামনা করছি। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরে আনার যে আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অবিরামভাবে করছে, সেটি আমরা পুনর্ব্যক্ত করছি। আপনারা জানেন যে বাংলাদেশের গত 17 বছর ধরে যে প্যাসিবাদ কায়েম হয়েছিল, বিশেষ করে আপনারা জানেন যে গত 17 বছরে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালের দল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা যেরকম নিরলসভাবে কাজ করছি এবং একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা, মানুষের জন্য ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দীর্ঘ 5 দশকের পথচলাকে আমরা আরো অনেক বেশি দীর্ঘায়িত করতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। আজকে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে গত 1 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতগুলো মিটিং আহ্বান করেছিল, তার প্রতিটি আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অত্যন্ত ইতিবাচকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে আমরা ইতিবাচকভাবে গ্রহণ করেছি। আমরা এখনো দায়িত্বহীনভাবে যদি বলতে চাই যে 2024 সালের জুলাই এবং আগস্টে যে খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সন্ত্রাসীরা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তারা অবস্থান করছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আবারও আমাদের দাবি পেশ করছি যেন সেই সকল খুনিদেরকে বিচারের আওতায় এনে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে বিচার প্রক্রিয়া করার যেটুকু পদক্ষেপ, সেইটুকু পদক্ষেপ যেন জরুরি ভিত্তিতে নেওয়া হয়। এবং একই সাথে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্টের 4 তারিখেও খুনি হাসিনার পক্ষে পেশিবাদের শিক্ষকরা মিছিল মিটিং করেছে, তাদের একজনকেও ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো বিচার প্রক্রিয়া আনতে পারেনি, এটি দুঃখজনকভাবে। আমরা সেই সকল দোষর শিক্ষকদেরকেও বিচার দাবি করছি। সুতরাং এই যে খুনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়াকে এখনো ত্বরান্বিত না করেও তারপরে আওয়ামী লীগ দোষর শিক্ষকদের বিচার প্রক্রিয়াকে এগিয়ে না নেওয়ার পরেও যে ডাকসু চলমান রয়েছে, সেই ডাকসুকে আমরা ইতিবাচকভাবে দেখে আমরা প্রতিটি পদক্ষেপকে আমরা স্বাগতম জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা নিয়মিতভাবে নিবিড়ভাবে কাজ করছি। আজকের এই সংবাদ সম্মেলনে একটু পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব 2025 সালের যে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে প্যানেল, তলোয়ার এবং গর্দান কখনো কোনো মধ্যপন্থী আলোচনার মধ্যে ঢুকতে পারে না। তলোয়ার এবং গর্দানের মধ্যে কোনো সমঝোতা হয় না, কিন্তু একে অপরে দমন করার দৃষ্টিভঙ্গিটা হয়। আজকে বামপন্থা এবং ডানপন্থা সম্পর্কে বৈরিতা সৃষ্টি করে যে আলাপটা আসছে, আলাপটা শুনতে খুব ভালো, কিন্তু আলাপটা একটা সমস্যা আছে। কি সমস্যা? অর্থাৎ ডানপন্থা হচ্ছে সেই চিন্তা যেটা এই আমার অবস্থিত যে বাস্তবতা, অবস্থিত যে ব্যাকওয়ার্ড চিন্তা, পশ্চাৎপদ চিন্তা, মানুষকে পিছে টেনে নিয়ে যাওয়ার যে চিন্তা, সেইটার কারণে মানুষ যে ক্ষতিগ্রস্ত হয় সেইটাকে ডানপন্থা চিন্তা বলে। আর বামপন্থা চিন্তা কাকে বলে? যে এই সময়ের বাস্তবতার প্রেক্ষিতে নতুন অর্থনৈতিক বাস্তবতা তৈরি করা, মানুষের ভিতরে আরও উন্নততর চিন্তাধারাকে নিয়ে যাওয়া, এই সময় এসে বিভিন্ন যে কুসংস্কারাচ্ছন্ন চিন্তা আছে তার বিজ্ঞানমনস্ক চিন্তাধারা তা দিয়ে প্রতিস্থাপন করা। ফলে এই ধরনের উদারনৈতিক কথাবার্তা যারা বলেন তাদের বোঝাপড়ার বিষয়টা আমাদেরও আসলে অনুধাবন করার জায়গা আছে যে তারা ঠিক কী উপলব্ধি করতে চান।
ফলে এখানে যারা মব ক্রিয়েট করেন, এখানে যারা নারীদেরকে পোশাক নিয়ে উল্টাপাল্টা কথা বলেন, এখানে যারা নারী পুরুষ সমান কি সমান না এরকম একটা মীমাংসিত বিষয় নিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলেন, তাদের সাথে আমরা যারা মানুষের এই গণতান্ত্রিক স্পেসিফাইড জিনিসগুলো নিয়ে লড়াই করি, কাজ করি, আরও উন্নত চিন্তাধারা তৈরির কাজ করি, তাদের সাথে কি কখনো সমঝোতা হওয়া সম্ভব? ফলে এই প্রশ্নটাই একটা অবান্তর প্রশ্ন এবং এই আলাপটাই একটা অবান্তর আলাপ। বরং যেটা করা দরকার যে এখন এই সংকটটাকে নিরসন করে আরও কত ভালো দিকে যাওয়া যায়, আরও কি ভালো করা যায়, আরও কতটা স্পেসিফিক এবং প্রোগ্রেসিভ কাজ করা যায়, প্রগতিশীল কাজ করা যায়, আরও কি নতুন নতুনভাবে আমাদের এখানে বিজ্ঞানের আবিষ্কারটা হতে পারতো, সামাজিক বিজ্ঞানে গবেষণাটা হতে পারতো, সেইটা হচ্ছে প্রগতিশীল চিন্তা। ফলে এই বিষয়গুলো নিয়ে আমরা যারা লড়াই করি, প্রশাসনের সাথে ফাইট করি এবং রাষ্ট্রকেও প্রশ্ন করি, সেই রাজনীতিটা আমরা অবশ্যই করব। সেখানে তো আসলে সবাই একমত না, এই জন্যই আলাদা আলাদা করে প্যানেল হয়। মনোনয়ন ফর্ম তুলতে গিয়ে বাধা প্রদান করা, তারপর হচ্ছে বিশেষ করে ফেসবুকের যে গ্রুপগুলোতে, সেই গ্রুপগুলোতে অনেক রকম প্রার্থিতা ঘোষণা করলে সেই প্রার্থীকে অনেক রকম বাজে শব্দ উচ্চারণ করে হচ্ছে তাদেরকে গালিগালাজ করা, কমেন্টে অশ্রাব্য কথাবার্তা বলা, এটা করার মধ্য দিয়ে মানে যেটা হয় যে একটা বড় অংশের মানুষের মধ্যে একটা নেগেটিভ অ্যাপিয়ারেন্স তৈরি করার জায়গাটা তৈরি হয়। ফলে এটা একটা অগণতান্ত্রিক পরিবেশ, সেটা তো আসলে এখন আমি প্রেডিক্ট করে বলবো না, কারণ ধরেন আমি এখন প্রশাসনকে অবজার্ভ করব এবং বিষয়টা হচ্ছে যে এই যে ঘটনাগুলো যা 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 ঘটে গেছে সেইটার প্রেক্ষিতে এখনও কিন্তু প্রশাসন কোনো স্টেপ নেয় নাই। প্রশাসন ডাকসুর আচরণবিধি অনুযায়ী যেই লঙ্ঘন করে যে কাজটা করা হলো সেটার বিরুদ্ধে কিন্তু প্রশাসন কোনো স্টেপ নেয় নাই। ফলে সেই জায়গা থেকে একটা প্রশ্ন তো অবশ্যই আমাদের আছে, সংশয় আছে, আবার প্রশাসনকে চাপ প্রদান করার জায়গাটা তো আছে। দেখুন 9 সেপ্টেম্বর অনেক পরের কথা, তো এর মাঝে তো অনেক রকম পরিস্থিতি হতেও পারে, নাও হতে পারে। আমাদের পুরো চেষ্টা থাকবে যে পরিস্থিতি যেন ঠিক থাকে, পরিস্থিতিটা যেন স্বাভাবিক থাকে, সুস্থ থাকে। যদি না থাকে তখন আসলে আমাদের প্রতিবাদ করা ছাড়া আসলে কোনো উপায় নেই। এবং 9 সেপ্টেম্বর কী হবে না হবে সেটা তো আমি ভবিষ্যৎদ্রষ্টা না, তবে এখানে যেহেতু একটা বিষয় আছে যে বিভিন্ন রকম অগণতান্ত্রিক ফোর্সকেও লেজিটিমাইজ করার যে জায়গাটা এখানে চলে আসছে, ফলে সেই জায়গা থেকে আমাদের কিছু সন্দেহ অবশ্যই আছে। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে রোধ হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে কোন চিন্তাধারার মানুষ নির্বাচিত হচ্ছে। ডাকসু হচ্ছে একটা সেন্ট্রাল হাব, যে কোনো আপনি দেখবেন যে আমাদের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে বা পূর্ববর্তী যে ইতিহাসের ধারাবাহিকতায় ডাকসু কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডির মধ্যে সে আবদ্ধ থাকে নাই, সে বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় প্রত্যেকটা মানুষকেই হচ্ছে প্রভাবিত করেছে। ফলে এজন্যই ডাকসুতে কোন প্যানেলটা আসছে বা কোন চিন্তার মানুষ আসছে সেটা গুরুত্বপূর্ণ। এখানে যদি হচ্ছে যে গণতান্ত্রিক চিন্তাধারার মানুষজন আসে, প্রগতিশীল চিন্তার মানুষ আসে, তার মানে তো সে কখনোই এই ধরনের মব কালচারকে স্পেস দিতে চাইবে না, সেটার বিরুদ্ধেই ছাত্রদের ঐক্যবদ্ধ করবে। দেখেন আমরা বামপন্থীরা তো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একদম মৌলিক সংকটটা নিয়ে কাজ করি এবং এটা আসলে জীবনের সাথে কানেক্টেড। একটা ছাত্র যখন প্রতিদিন ঘুম থেকে ওঠে, ঘুমানোর আগ অবধি হলের প্রতিটা ক্রাইসিসকে ফেস করতে থাকে এবং বিশ্ববিদ্যালয়ে এসেও সে যেরকম ক্রাইসিসটা সে ফেস করে সেগুলোকে ইন্ডিকেট করা, সেগুলোকে ক্যাটাগরাইজ করা, সেগুলোকে উত্থাপন করা দাবি আকারে, এবং সেটার মূল গোড়াটা যে এখানকার আর্থসামাজিক বাস্তবতা, রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়কে কেরানি তৈরির দৃষ্টিভঙ্গি, সেই লড়াইটা, সেই কথাটা কিন্তু অন্য ছাত্র সংগঠন বলে না, বিশেষ করে বুর্জোয়া বা ডানপন্থী সংগঠনগুলো কিন্তু এগুলো কখনোই বলবে না। ফলে আমরা যেহেতু এই লড়াইটা করছি এবং ছাত্রদের পক্ষে লড়াইটা করছি, সে জায়গা থেকে আমাদের ভালো সারাই। ওই টিউশনিটাই হচ্ছে আমাদের আর্থিক সোর্স। আমাদের বাবা মা যদি খুশি হয়ে আমাদেরকে বাড়ি থেকে টাকা পাঠান, সেটাই হচ্ছে আমাদের আর্থিক সোর্স। এতটুকুর পরেও তারপরেও যেটা হয় যে আমাদের বন্ধু বান্ধব, আমাদের শিক্ষক, আমাদের যারা শুভানুধ্যায়ী, আমাদের কোনো এক চায়ের দোকানের দোকানি, আমাদের কোনো এক চাচা কিংবা আমাদের হলের দাদু, আমরা প্রত্যেকে কোনো মানুষ যদি স্বেচ্ছায় আমাদেরকে বলে যে আমি তোমার নির্বাচনের জন্য সহযোগিতা করলাম, যেটাকে বলে গণসহযোগিতা, গণচাঁদা, আমরা সেটার মধ্য দিয়েই আমাদের নির্বাচনের আর্থিক খরচ বহন করছি। এখনও পর্যন্ত আমাদের বন্ধুবান্ধব দেখা যাবে যে আমার বন্ধু নির্বাচনে দাঁড়িয়েছে, ঠিক আছে, আমরা আমার বন্ধুদেরকে হচ্ছে একটু সহযোগিতা, এটাই আমাদের আর্থিক বেস। হ্যাঁ, আমি প্যানেল থেকে নির্বাচন করছি। আমার প্যানেলের নাম হচ্ছে অপরাজয় 71, অদম্য 24। আমি এখানে সহ সাধারণ সম্পাদক এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আর এই তো সন্ত্রাস, দখলদারিত্ব ও প্রশাসনিক স্বৈরতন্ত্র মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস, হল তথা বিশ্ববিদ্যালয় চাই। ফলে প্রথম বর্ষ থেকে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে বৈধ সিট প্রদান করো। সন্ত্রাস, দখলদারিত্ব প্রতিরোধে হলে হলে মনিটরিং সেল গঠন করো। দাবি নাম্বার 2, বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত সকল কোর্স বন্ধ করো।
বিশ্ববিদ্যালয়কে মুনাফা লাভের ব্যবসা ক্ষেত্রে পরিণত করা চলবে না। শিক্ষা গবেষণায় ও ছাত্র অধিকার সংশ্লিষ্ট খাতে বরাদ্দ বাড়াও। বিশ্বব্যাংকের প্রেসক্রিপশনে তৈরি উচ্চশিক্ষা ধ্বংসকারী ইউজিসির কৌশলপত্র বাতিল করো। দাবি নাম্বার 3, হল প্রশাসনের তত্ত্বাবধানে ডাইনিং সিস্টেম চালু করো। ডাইনিং ক্যান্টিনে ভর্তুকি প্রদান করো। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন করো। চিকিৎসক ও শয্যা সংখ্যা বাড়াও। বাসের ট্রিপ ও রুটের সংখ্যা বাড়াও। কেন্দ্রীয় গ্রন্থাগারের আধুনিকায়ন করে 24 ঘন্টা চালু রাখতে হবে। দাবি নাম্বার 4, 73-এর অধ্যাদেশের অসম্পূর্ণতা দূর করে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন অধিকার নিশ্চিত করো। দাবি নাম্বার 5, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় বৃদ্ধির নামে বেতন উন্নয়ন ফি সহ নামে বেনামে ফি বৃদ্ধি বন্ধ করো। দাবি নাম্বার 6, শিক্ষা চিকিৎসার মতো মৌলিক অধিকারকে নিয়ে ব্যবসা বন্ধ করতে হবে। দাবি নাম্বার 7, শিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণ বন্ধ করো। সার্বজনীন বিজ্ঞানভিত্তিক সেকুলার বৈষম্যহীন একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষানীতি প্রণয়ন করো। দাবি নাম্বার 8, শিক্ষা শেষে কর্মসংস্থান নিশ্চিত করো, তা না হলে বেকার ভাতার ব্যবস্থা করতে হবে। দাবি নাম্বার 9, ধর্মভিত্তিক, সাম্প্রদায়িক, জাতিগত ও লৈঙ্গিক বৈষম্য সৃষ্টিকারী সকল অপতৎপরতা নিষিদ্ধ করো। দাবি নাম্বার 10, 71-এর গণহত্যার সহযোগী সাম্প্রদায়িক সংগঠন, স্বৈরাচারের সংগঠন ও 24-এর অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী সংগঠন বাদে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সমন্বয়ে পরিবেশ পরিষদ সক্রিয় করো। দাবি নাম্বার 11, চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে প্রদান, কথিত মানবিক করিডোর প্রদানের সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত নন ডিসক্লোজার চুক্তি বাতিল করো। সকল সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী অপতৎপরতা রুখো। দাবি নাম্বার 11, নারীর উপর সহিংসতা, সকল প্রকার নির্যাতন, ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধে আইনি সহ কার্যকর পদক্ষেপ গ্রহণ করো। দাবি নাম্বার 13, শ্রমিক, কৃষক সহ গণমানুষের ন্যায্য অধিকারের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সমর্থন ও সংহতি জানাতে হবে। দাবি নাম্বার 14, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার তথা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ব্যবস্থা বদলের সংগ্রামে ঐক্যবদ্ধ হন। আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে চাই আমাদের যে প্রশাসন সেটা এখনো পর্যন্ত ফেয়ারলি নির্বাচনটা করাবে বা করবে, এখনো পর্যন্ত আমি বিশ্বাস করতে চাই। কিন্তু সবসময় একটা শঙ্কা আসলে থেকে যায় যে এটা আসলে কি ফেয়ার ইলেকশন হবে। যে স্টেট কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন টার্মে সংজ্ঞায়িত করে, কিন্তু আমরা কি চাই সেটাও আসলে দেখার বিষয়। তো আমি যেহেতু পাহাড়ের মেয়ে, এমন না যে আমি পাহাড় থেকে আসছি বলে পাহাড় নিয়ে কাজ করতে চাই। এই ডাকসু তো সবার, এখানে একজন দৃষ্টি প্রতিবন্ধী যেরকম থাকবে, একজন দিনমজুরের সন্তান যেরকম থাকবে, একজন ধনী বিত্তবানের সন্তানও থাকবে, এবং এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকবে। এবং আমি বিশ্বাস করি আমাদের ছাত্র সংসদ যেটা নির্বাচিত হতে যাচ্ছে সেখানে সব ধরনের মানুষজন থাকবে। এবং আমি আমার প্যানেল নিয়ে তো অবশ্যই আশাবাদী হব, কারণ আমি বিশ্বাস করি আমাদের এই প্যানেল সব ধরনের মানুষকে ইনক্লুসিভ হিসেবে নিয়েছে এবং যথাযথ সম্মান রেখেই আর কি তারা এই প্যানেলকে সাজিয়েছে। আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে চাই আমাদের যে প্রশাসন সেটা এখনো পর্যন্ত ফেয়ারলি নির্বাচনটা করাবে বা করবে, এখনো পর্যন্ত আমি বিশ্বাস করতে চাই। কিন্তু সবসময় একটা শঙ্কা আসলে থেকে যায় যে এটা আসলে কি ফেয়ার ইলেকশন হবে নাকি হচ্ছে কি বিভিন্নভাবে প্রভাবিত হয়ে অন্য কিছু করবে। যেমন এই যে আপনারা হয়তো জানবেন একদিন কিন্তু বাড়ানো হয়েছে এই যে নেওয়ার বিষয়টা, তো সেক্ষেত্রেও কিছুটা একটু সন্দিহান লাগে আসলে কি প্রশাসন সবার পক্ষ হয়ে কাজ করবে নাকি একপাক্ষিক কোনো বিষয় নিয়ে কাজ করবে। তবে আমি এখনও পর্যন্ত বিশ্বাস করতে চাই যে আমাদের যে বহুল প্রতীক্ষিত যে ডাকসু নির্বাচন তা যেহেতু 19 সালে একবার হয়েছিল আর এখন 2025 সালে হচ্ছে, তো আমি বিশ্বাস করি এটা ভালো মতোই হওয়া উচিত। এবং প্রতিটি প্যানেল থেকে মানুষজন আসছে, সবার মতামতকে আমি সাধুবাদ জানাই এবং আমি বিশ্বাস করি আমার যে নীতি আদর্শ সেটাকে ধারণ করে আমি নির্বাচন করব। আমার সবসময় একটা কথাই আমি বলতে চাই যে ভোটে আসলে পরাজয় বিজয় এটা খুবই একটা কমন ব্যাপার। এখানে আসলে আমার হারাবারও কিছু নেই, আমি জয়ী হই বা না হই সেটাও আসলে কোনো বিষয় না। আমার কথা হচ্ছে ডাকসু একটা প্ল্যাটফর্ম, আমি যদি ডাকসুতে জয়ী হই তাহলে আমি একটা প্ল্যাটফর্ম পাবো কথা বলার। এই যে আজকে আমি মানে
ক্যান্ডিডেট হিসেবে কথা বলছি, যদি নির্বাচিত হই তাহলে একজন ডাকসু প্রতিনিধি হয়ে কথা বলবো। তো সেক্ষেত্রে কথা বলার স্পেসটা হয়তো মানুষজন আমাকে গুনবে, কিন্তু এই না যে ডাকসুতে যদি আমি হেরে যাই আমার কথা হারিয়ে যাবে। মানে ডাকসু কিন্তু একটা প্ল্যাটফর্ম, ডাকসু আসবে যাবে, কিন্তু দেখা যাচ্ছে কি এখন বিভিন্ন ধরনের প্যানেল বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করেছে। বাট আমার একটাই কথা, আমার সুস্পষ্ট বক্তব্য যে আমার আদর্শ আমার নৈতিকতা যে জায়গায় সুস্পষ্ট আমি ওই জায়গায় থাকবো, এবং ওই জায়গায় অবিচল থেকে আমি আমার নির্বাচনে যতটুকু সবার কাছে যাওয়া দরকার আমি যাব, আমি সবার কাছেই যাব। এবং আমি অবশ্যই আশাবাদী, মানে আমি আমার আদর্শকে টিকিয়ে রেখে, আমার ব্যক্তিত্বকে টিকিয়ে রেখে, আমার স্বতন্ত্র বিশ্বাসকে টিকিয়ে রেখে আমি নির্বাচন করব। এবং এই বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন যে রেজিস্টার বিল্ডিং একটা গোলক ধাঁধা, তা আমরা এটার অটোমেশন এবং ওয়ান স্টপ সার্ভিসের ভিতর দিয়ে যেন শিক্ষার্থীরা সকল সেবা পায়, আমরা সেটার জন্য কাজ করবো আমরা বলছি। এবং পাশাপাশি আমরা বলছি যে এই বিশ্ববিদ্যালয়ের 1000 কোটি টাকার একটা বাজেট রয়েছে, যেখানে লাইব্রেরির কোনো আলোচনা নাই এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়কে অ্যাড্রেস করা হয় নাই। আমরা শিক্ষার্থীদেরকে কথা দিচ্ছি, আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পাই তাহলে অবশ্যই শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই বাজেটকে আমরা আবার রিভাইজ করব এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের সেই মাস্টার প্ল্যানটাকে পুনরায় নির্ধারণ করা হয়। এবং আমরা আরও যে সমস্যাগুলো দেখেছি তাদের নিরাপত্তার কথা ভাবতে হবে। সেখান থেকে আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয় এরিয়াটাকে নিয়ন্ত্রণে আনা এবং এখানকার যে যান চলাচল এটাকে নিয়ন্ত্রণে আনা এবং বিশেষ রিক্সা প্রজেক্ট চালু করা, যারা নির্দিষ্ট ভাড়ায় শিক্ষার্থীদেরকে বহন করবে। এবং ইলেকট্রিক ভেহিকেলের যে 5টা ইলেকট্রিক ভেহিকেল অলরেডি চলতেছে বিশ্ববিদ্যালয়ে, আমরা যেটা করতে চাই যে ইলেকট্রিক ভেহিকেলের সংখ্যা আরও বাড়িয়ে এই চলাচলের জায়গাটাকে আরও সুবিধাজনক করা। এবং বিশ্ববিদ্যালয়ের অনেক ভবন একাডেমিক এরিয়া বিভিন্ন সময় ভেঙে পড়ে, আমরা টেম্পার টেস্ট করে সেগুলোকে সংস্কার করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এবং বিশ্ববিদ্যালয়ের আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের টিএসসি ভিত্তিক অনেক সংগঠন আছে, সামাজিক সাংস্কৃতিক ডিবেটিং সোশ্যাল অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। আর আমাদের যে কমিটমেন্ট থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে 1 বেড 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল, প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসন বৃত্তি এবং বিশ্ববিদ্যালয়ে ফুল ফ্রি স্কলারশিপ ভিশন। এবং সেটা ইমিডিয়েটলি আমরা শুরু করব, যেভাবে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা এবং পার্ট টাইম জবের ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ের এই এরিনায় যে শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা থাকেন তাদের জন্য আউটসোর্সিংয়ের ব্যবস্থা করা। মূল্যবোধকে ধারণ করে এবং এই ডাকসুর জন্য বলতে গেলে সেই আওয়ামী লীগের আমল থেকে 19 সালের ডাকসুর পর থেকে আমরা আন্দোলন করে আসছি।